নমস্কার, সুপ্রভাত, স্বাগত সিটিভিএনে। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি এডুকেশন অনলাইন। আর এডুকেশন অনলাইন ক্লাসটা আসলে শুরু করা অনেক দিন আগে থেকে, কারণ করোনার উদ্বুদ্ধ পরিস্থিতি, লকডাউন এবং সেই প্যান্ডামিক সিচুয়েশনে যাতে ছেলেমেয়েরা অর্থাৎ স্টুডেন্টরা তাদের ক্লাসের কোনো রকম ঘাটতি না থাকে, পড়াশোনায় কোনো রকম ঘাটতি না থাকে, ঠিক সেই কারণেই এডুকেশন অনলাইনের ক্লাস শুরু হওয়া এবং তারপর থেকে এতগুলো সময় পেরিয়ে গেছে, এতগুলো দিন পেরিয়ে গেছে, সকলের সাপোর্ট নিয়েই আমরা এখনও পর্যন্ত এডুকেশন অনলাইনের ক্লাস করছি এবং আগামীতেও করবো। এবং সে জায়গায় দাঁড়িয়ে আজকে মূলত যে বিষয় নিয়ে আলোচনা করব এবং যাদের জন্য আজকের পড়াশুনো, তা হলো আমার দ্বাদশ শ্রেণীর পড়ুয়া বন্ধুরা যারা রয়েছে, স্টুডেন্টরা যারা রয়েছে ক্লাস 12-এর, তাদের জন্য পড়াশুনো। বায়োলজিতে থাকবো আজকে আমরা এবং আমাদের চ্যাপ্টার হচ্ছে যেটা থাকবো সেটা হচ্ছে মানব কল্যাণে অণুজীব। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই জন্যই আগে থেকে চ্যাপ্টার বলে দেওয়া, ক্লাসেস বলে দেওয়া, যাতে তোমরা চটজলদি তোমাদের নোটবুক নিয়ে বসে পড়তে পারো। এবং যিনি আজকে আমার সঙ্গে রয়েছেন তাকে অবশ্যই ওয়েলকাম জানাবো, তার সঙ্গে পরিচয় করে নেবো। আমার সঙ্গে রয়েছেন শিক্ষিকা বনশ্রী শিকদার, মিত্র ইনস্টিটিউশন মেন। ম্যাম, আপনাকে অনেক অনেক স্বাগত জানাবো। এবং ম্যাম, ক্লাসে তো যাবোই, তবে ক্লাস শুরুর আগে যদি এই গোটা বিষয়টা বা একটা ইন্ট্রোডাকশন স্টুডেন্টদের জন্য আপনার তরফ থেকে থাকে। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে সকাল হয়েছে, সবাই ব্রেকফাস্ট করেছে, সব কিছু করেছে। আর এই যে আমি আজকে চ্যাপ্টারটা যে আমরা শুরু করছি যে অণুজীব, মাইক্রোবস। এখন আমি যদি বলি যে মানব কল্যাণে অণুজীব, আর অণুজীব জিনিসটা কি, আজকে তো শুধু এই প্রোগ্রামটা তো স্টুডেন্টরা যে দেখছে তা তো নয়, তার সঙ্গে তাদের পারিপার্শ্বিক হয়তো ছোটো ভাই বোন দেখছে, গার্জিয়ানরা দেখছে। কিন্তু আমি যদি বলি এই অণুজীব মানে কোভিড, যেটা করোনা ভাইরাস, এটাও একটা অণুজীব। সবাই কিন্তু প্রথমে মাথায় হাত দিয়ে ভাবতে বসবে, অণুজীব যার জন্য আমাদের আজকে লেখাপড়া সব কিছু বন্ধ, স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত, সেই ধরনেরই অণুজীব কখনো আবার উপকারে লাগতে পারে। হ্যাঁ, এই যে সকালবেলাতে আমরা যে ব্রেকফাস্ট করছি, চায়ের সঙ্গে বিস্কুট খাচ্ছি বা পাউরুটি খাচ্ছি, ওটাও কিন্তু অণুজীব দিয়েই তৈরি করছি আমরা। একদম। আবার বিভিন্ন জন বিভিন্ন রকমের ব্রেকফাস্ট করছে, কেউ হয়তো ইডলি খাচ্ছে, কেউ হচ্ছে ধোসা খাচ্ছে, সেটাও একদমই। আবার আমরা দই, টক দই, একদম মানে বিভিন্ন রকমভাবে আমরা স্টুডেন্টদেররা মানে সবাইকে বলি, হ্যাঁ খাবার পরে একটু টক দই খাও, ভালো, স্বাস্থ্যের পক্ষে ভালো। হয়তো বাড়িতে আজকে যারা পড়াশোনাতে আছে, পড়াশোনা করেছে, তারা হয়তো বুঝতে পারছে যে হ্যাঁ, দই পাততে গেলে দুধ থেকে দই হচ্ছে, ওই তো দইয়ের মধ্যে একটুখানি রাত্রির বেলা দুধের সাজা দিচ্ছে, তাতেই দই হয়ে যাচ্ছে। কিন্তু একবারও আমরা ভাবছি না কিন্তু ওই দুধ থেকে দই করছে কিন্তু সেই একটা অণুজীব। তা এই যে অণুজীব বলতে গেলে আমাদের যে প্রথম যে ধারণাটা হয়, খারাপ জিনিস রোগ তৈরি করবে, না, সবসময় সব জিনিস যে খারাপ হয় তা নয়, সমস্ত জিনিসেরই ভালো মন্দ দুটো দিকটাও থাকে, মন্দ দিকটাও থাকে, ভালো মন্দ দুটো নিয়েই থাকে। তা আমরা যেহেতু দেখব, আমি যখন তোমাদেরকে ক্লাস করিয়েছি, আমি তোমাদেরকে একটা শুধু বলি, এই অণুজীব মানে রোগ সৃষ্টি করে বলি, তো তোমরা যদি 2nd ডিসেম্বরের প্রোগ্রামটা যদি তোমরা দেখো ইউটিউবে বা অন্য কোনো মিডিয়া যেখানে এই প্রোগ্রামগুলো আপলোড করা থাকে, সেখানে দেখবে সেই দিনকে আমি পড়িয়েছিলাম রোগ, ঠিক আছে, স্বাস্থ্য রোগ পড়িয়েছিলাম। সেইখানে আমরা বলেছিলাম যে কিভাবে অণুজীব, ভাইরাস, ব্যাকটেরিয়া আমাদের রোগ সৃষ্টি করে, তার বিরুদ্ধে কিভাবে আমাদের প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে। তা প্রথম দিন আমি পড়িয়েছিলাম খারাপের দিকটা, আজকের আমি তোমাদেরকে পজিটিভ দিকটা পড়াচ্ছি, ভালো দিকটা পড়াচ্ছি। এবং ভালো দিকটা পড়তে গিয়ে তোমরা বুঝতে পারবে এই যে আমাদের মনে এখন একটু আনন্দ হচ্ছে যে হ্যাঁ, ভ্যাকসিন তো এসে গেছে, কিছু লোক তো ভ্যাকসিন পেয়ে গেছে, কিছুদিন বাদে আমরাও ভ্যাকসিন পাবো। তা ওই ভ্যাকসিনটাও কিন্তু ওই করোনা ভাইরাসটাকেই দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। তা আমরা সরাসরি চলে আসি আমাদের চ্যাপ্টারে। এই যে আমি প্রথমেই বললাম যে আমরা দই খেতে বলি, টক দই কেন খেতে বলি? টক দইয়ের কিন্তু অনেক উপকারিতা আছে। টক দইয়ের যদি আমরা উপকারিতাগুলোকে দেখি, তাহলে প্রথম কথা যেটা বলি, তোমরা ক্লাস 11-এ পড়ে এসছো গ্যাস্ট্রিক আলসারের কথা, সেখানে হেলিকোব্যাক্টার পাইলোরি বলে একটা ব্যাকটেরিয়ার কথা বলা আছে। সেই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাই কি যে সেটা গ্যাস্ট্রিক আলসার তৈরি করে, কিন্তু হেলিকোব্যাক্টার পাইলোরির গ্রোথটাকে, বৃদ্ধিটাকে আমাদের শরীরের মধ্যে ইনহিবিট মানে বাধা দিতে সাহায্য করে। কিন্তু এই মানে কি, দই তৈরির ক্ষেত্রে যে ব্যাকটেরিয়াটা লাগে, ল্যাক্টোব্যাসিলাস, ঠিক আছে, নেক্সট স্লাইড, ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়াটা কিন্তু সাহায্য করে। আবার আমরা দেখে থাকি যে এই ল্যাক্টোব্যাসিলাস একটা ব্যাকটেরিয়া, যেটা শুধুমাত্র দই তৈরির ক্ষেত্রে ব্যবহার হচ্ছে এবং দুধ থেকে দই তৈরি করতে আমি শুরুতেই বললাম ল্যাক্টোব্যাসিলাস সাহায্য করছে। এই
ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া কিন্তু ধরো আমাদের কোনো অসুখ করেছে, ডাক্তার আমাদের অ্যান্টিবায়োটিক দিয়েছে, অ্যান্টিবায়োটিক নামটার সঙ্গে টার্মটার সঙ্গে আমরা খুব পরিচিত, ভীষণ রকমভাবে আমরা পরিচিত অ্যান্টিবায়োটিক। অসুখ হলেই এখন মানে বিভিন্ন ওষুধের সঙ্গে যখন দেখছে হচ্ছে না তখন অ্যান্টিবায়োটিক ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করছে। আমরা দেখে বলি ডাক্তারবাবু বলছেন না এটা অ্যান্টিবায়োটিক, যেরকম ডাক্তারের মাত্রা অনুযায়ী যেরকম কোর্স কমপ্লিট করতে হবে। অ্যান্টিবায়োটিকের একটা সাইড এফেক্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক আমাদের শরীরের কিন্তু সমস্ত উপকারী ব্যাকটেরিয়াগুলোকেও মেরে দেয়। আমি যখন মানে অ্যান্টিবায়োটিক পড়বো সেখানে আমি বলবো যে ব্রড স্পেকট্রাম, ন্যারো স্পেকট্রাম এরকম বিভিন্ন টাইপের অ্যান্টিবায়োটিক আছে। তা কিছু অ্যান্টিবায়োটিক যেগুলো ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, অর্থাৎ একটা অ্যান্টিবায়োটিক অনেকগুলো রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়, অনেকগুলো ব্যাকটেরিয়ার উপরে কাজ করে বা ছত্রাকের উপর কাজ করে বিভিন্ন রোগের ক্ষেত্রে, তারা কি করে আমাদের শরীরে কিছু কার্যকরী ব্যাকটেরিয়াগুলোকে নষ্ট করে দেয়। কার্যকরী ব্যাকটেরিয়াগুলো কী কী? যেমন ধরো আমাদের শরীরে ইকোলাই ব্যাকটেরিয়া আছে যেটা আমাদের অন্ত্রে ভিটামিন B12 সংশ্লেষে সাহায্য করছে। এরকম আমাদের শরীরে অনেক উপকারী ব্যাকটেরিয়া আছে, অ্যান্টিবায়োটিক খেলে সেগুলো নষ্ট হয়ে যায়। কিন্তু সেই ব্যাকটেরিয়াটা নষ্ট হয়ে গেলেও তাদের গ্রোথটা পুনরায় খুব ভালোভাবে যাতে হতে পারে তার জন্য আমরা কি বলি টক দই খেতে। টক দই খেলে সেটা কি হয়, সেখান থেকে ল্যাক্টোব্যাসিলাস গেলে সেটা কি করে শরীরের যে অবস্থা, ঠিক আছে, সেই অবস্থাটাকে কি করে পুনরায় আবার আগের অবস্থায় ফিরিয়ে দিতে কিছুটা হেল্প করে। এইটা কি করে কোনো রকম টক দই বাইরে থেকে খাবারের সঙ্গে আসা অন্যান্য রোগ জীবাণুকে আমাদের শরীরের মধ্যে তৈরি হতে বাধা দেয়। তাহলে দেখো একটা ব্যাকটেরিয়া বলে ওরে বাবা কিছু রোগ আছে কিছু করবে, যেমন কলেরার ব্যাকটেরিয়া বা অন্যান্য রোগের ব্যাকটেরিয়া বা ভাইরাস হচ্ছে, ওরে বাবা এটা আমার ব্যাকটেরিয়া মানে নিশ্চয়ই আমাদের সমস্যা সৃষ্টি করছে। কিন্তু আলটিমেটলি কিন্তু ব্যাকটেরিয়া মাত্র খারাপ নয়, ভালো ব্যাকটেরিয়াও কিন্তু আছে। আরও একটা জিনিস যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে এই ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া, ঠিক আছে, টক দই যেটা থাকছে মূলত দই থেকে মানে দুধ থেকে দই তৈরি করতে ল্যাক্টোব্যাসিলাস অ্যাসিডোফিলাস নামক ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়। এইটা স্ত্রী দেহের যোনিতে যে একটা অ্যাসিডিক নেচার থাকে সেই অ্যাসিডিক নেচারটাকে বজায় রাখতে সাহায্য করে। কেন? দুটো কারণ। একটা থ্রু যোনি কোনো রকম যাতে ইনফেকশন যেন না হয়, এক নম্বর। কারণ তোমরা যখন বড় হবে তোমরা বায়োলজি পড়ছো মানে আমরা ধরে নিতে পারি যে আর দুদিন পরে তোমরা মেডিকেল স্টুডেন্ট হয়ে যাচ্ছ, তোমরা ডাক্তারি পরীক্ষা পড়বে। অতএব তোমাদের কিন্তু এখন ধীরে 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 হিউম্যান স্ট্রাকচার, হিউম্যান বডি, অ্যানাটমি সব কিছু সম্পর্কে জানতে হবে। সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের এবার আমরা যদি রেগুলার কোর্সে একটা মানে যে কোনো মেডিকেল জার্নাল যদি আমরা পড়ি বা পেপার বলো সব কিছুতে যদি লক্ষ্য করি তাহলে দেখবে মেয়েদের বিভিন্ন ধরনের সমস্যাটা বেশি হয়, শারীরিক সমস্যা। তার কারণ হচ্ছে কিছুটা তো আমাদের আর্থসামাজিক ব্যবস্থা আছেই, সমাজ ব্যবস্থা আছে, কিছুটা আমাদের অসচেতনতা আছে। কিন্তু এই টক দইটা এমন একটা জিনিস সেটা কি করে ভেজাইনা মানে যোনি পথে অ্যাসিডিক নেচারটা বজায় রাখতে সাহায্য করে, যার ফলে কি হয় শরীরে কোনো জায়গায় যদি অ্যাসিডিক নেচার থাকে অর্থাৎ আম্লিক ভাব থাকে সেখান থেকে কোনো রকম প্যাথোজেন ভাইরাস ব্যাকটেরিয়া কিছু গ্রো করতে পারে না, অর্থাৎ আমাদের শরীরে প্রবেশ করতে পারবে না, সেটা করে। তাহলে এই যে তাহলে দেখো একটা, ঠিক আছে, একটা ল্যাক্টোব্যাসিলাস অ্যাসিডোফিলাস একটা ব্যাকটেরিয়া সে কত ধরনের কাজ আমাদের করছে। তাহলে আমি তো শুধু দই দিয়ে শুরু করলাম, তোমরা ইয়োগার্টের নাম শুনেছ? আমরা যদি নেক্সট স্লাইডে যাই দেখো একটা ইয়োগার্টের ছবি আমরা দেখতে পাবো, ঠিক আছে। নেক্সট স্লাইডে আমরা দেখতে পাবো একটা ইয়োগার্টের ছবি। নিচের ছবিটা দেখো, উপরের ছবিটা হচ্ছে একটা দইয়ের ছবি, দেখেই চিনতে পারছো। এই দুধ থেকে দই তৈরি করতে গেলে আমরা ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া, ঠিক আছে, ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া যেটাকে আমরা সংক্ষেপে বলি LAB বা ল্যাব ব্যবহৃত হয়। তা ল্যাকটিক অ্যাসিড যে তৈরি করছে তার জন্য কি কি আছে, জেনারেলি আমরা ল্যাক্টোব্যাসিলাস ল্যাকটিস এবং ল্যাক্টোব্যাসিলাস অ্যাসিডোফিলাস ব্যাকটেরিয়াকে ব্যবহার করে থাকি। এই যে সাজা দিচ্ছে, সাজা দেওয়ার মানে কি, সাজার মধ্যে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়াটা রয়েছে, সেটা দিতে কি হচ্ছে দুধের মধ্যে দিলে সে আরও বেশি পরিমাণে তার বৃদ্ধি হচ্ছে এবং দুধটাকে দইয়ে পরিণত করছে। ইয়োগার্টটাও কিন্তু একটা দই, কিন্তু সেটা হচ্ছে তার মধ্যে ফলের গন্ধ থাকবে অর্থাৎ ফ্রুট ফ্লেভার থাকবে। আর দই আর ইয়োগার্টের মধ্যে একটা পার্থক্য হচ্ছে দই বেশ কিছুদিন রেখে দিলে দইটা একটু টক ব্যাপারটা এসে যায়, ইয়োগার্টের মধ্যে কিন্তু সেটা হয় না। ইয়োগার্ট তৈরি করতে গেলে দেখো স্ট্রেপ্টোকক্কাস থার্মোফিলাস এবং ল্যাক্টোব্যাসিলাস বুলগারিকাস ব্যাকটেরিয়াগুলো লাগে। এরপরে দেখো আমরা যদি যাই দেখি, যদি নেক্সট স্লাইডে দেখি তাহলে আমরা দেখতে পাবো দেখো পনির খাই আমরা বাড়িতে, পনির টিক্কা, পনির মালাইকারি, পালং পনির, শীতকাল পালং শাক আছে, পালং পনির অনেক কিছু খায়। তা এই পনিরটা কিন্তু প্রথমে দুধ থেকে ছানা হয়, ছানা থেকে তারপরে পনিরটা তৈরি করা হয়। সেক্ষেত্রেও কিন্তু ল্যাক্টোব্যাসিলাসের বিভিন্ন প্রজাতিকে আমরা ব্যবহার করি। তারপরে দেখো চিজ,
ছবিটা দেখো, চিজ জিনিসটা খুব পরিচিত জিনিস। তোমরা চিজ পিৎজা খাও, পিৎজার উপরে চিজ দেওয়া হয়, সেই চিজটাও কিন্তু দুধ থেকে তৈরি হয়। দুধের যে প্রোটিন আছে সেই প্রোটিনটাকে কি করা হয়, তঞ্চিত করে চিজটা তৈরি করা হয়। সেক্ষেত্রে আমরা দেখতে পাই ল্যাক্টোব্যাসিলাস ল্যাকটেজ, মিউকরপুসিলাস, তারপর প্রোপিওনি ব্যাকটেরিয়াম শেরমানি। এই ব্যাকটেরিয়াটার নামটা কিন্তু ভালো করে মনে রাখবে, প্রোপিওনি ব্যাকটেরিয়াম শেরমানি। এটা কিন্তু চিজের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। আর এটা হচ্ছে পেনিসিলিয়াম রকফর্টি। ঠিক আছে, এগুলো হচ্ছে চিজ তৈরি করতে এই সমস্ত ব্যাকটেরিয়াগুলোকে আমরা ব্যবহার করে থাকি। তারপরে যদি আমরা পরের স্লাইডে যাই, তাহলে আমরা দেখতে পাবো, দেখো সকালেই আমি শুরু করেছিলাম কি পাউরুটি খাচ্ছি, কেক খাচ্ছি। এই পাউরুটি এবং কেক তৈরি করতে একটা ছত্রাক ব্যবহার করা হয়। আচ্ছা, অণুজীব মানেই কিন্তু শুধুমাত্র যে ব্যাকটেরিয়া তা কিন্তু নয়, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না সেটাই হচ্ছে অণুজীব। সেটা ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে, ছত্রাক হতে পারে, ভাইরয়েড হতে পারে, যে কোনো আদ্য প্রাণী, দ্যাট ইজ প্রোটোজোয়া হতে পারে, অনেক কিছুই হতে পারে। তার মধ্যে যেগুলো উপকারী, যেগুলো আমাদের কাজে দিচ্ছে, সেগুলোকেই আমরা পড়ছি। দেখো, পাউরুটি আর কেক তৈরি করতে তোমরা জানো, পাউরুটি আর কেক তৈরি করতে লাগে ইস্ট। ইস্টটা খুব কমন নাম, বাড়িতে লোকজনরা দেখবে বলে ইস্টের কথা বলে। ঠিক আছে, তা এই ইস্টটার হচ্ছে বিজ্ঞানসম্মত নাম হচ্ছে স্যাকারোমাইসিস সেরিভিসি। এই স্যাকারোমাইসিস সেরিভিসির কিন্তু একটা বিস্তৃত ব্যবহার আছে। যখন এটা পাউরুটি কেক অর্থাৎ ময়দা যখন মাখা হচ্ছে, তার সঙ্গে যখন এটাকে ব্যবহার করা হচ্ছে, তখন এটাকে আমরা বলছি বেকারস ইস্ট। কেমন? বেকারস ইস্ট। এই বেকারস ইস্ট বলা হচ্ছে কারণ বেক করে জিনিসটা হচ্ছে বেকারিতে তৈরি হচ্ছে, সেই জিনিসটাকে বলছে বেকারস ইস্ট। কিন্তু এই স্যাকারোমাইসিস সেরিভিসিটাই যখন অ্যালকোহল, ঠিক আছে, অ্যালকোহল তৈরিতে ব্যবহার করা হবে, তখন সেটাকে আমরা বলবো ব্রিউয়ার্স ইস্ট। অর্থাৎ স্যাকারোমাইসিস সেরিভিসি এটা যখন বেকারিতে ব্যবহার করা হবে তখন বেকারস ইস্ট, আর যখন মানে অর্থাৎ কি হচ্ছে, যখন অ্যালকোহল তৈরিতে ব্যবহার করা হবে তখন সেটাকে আমরা বলবো ব্রিউয়ার্স ইস্ট। ইডলি ধোসা, ইডলি ধোসার ক্ষেত্রে দেখো লিউকোনস্টক্স প্রজাতির যে এগুলো আছে ব্যাকটেরিয়াগুলো, সেগুলোকে ব্যবহার করা, আর থার্মোফিলাস ফিকালিস, এই স্ট্রেপ্টোকক্কাস ফিকালিসটা ব্যবহার করা হয়ে থাকে ইডলি এবং ধোসা তৈরি করার ক্ষেত্রে। নেক্সট স্লাইডে যদি আমরা আসি, তাহলে আমরা দেখতে পাবো এক্ষুনি যেটা বললাম সেটা হচ্ছে অ্যালকোহল প্রস্তুতি। এটা হচ্ছে ব্যাকটেরিয়া, দেখো ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি ব্যবহার করে আমরা যে সন্ধান প্রক্রিয়ায় যখন আমরা কোনো শর্করা জাতীয় দ্রবণকে ফার্মেন্টেড বা গেঁজিয়ে বা সন্ধান প্রক্রিয়ার মাধ্যমে আমরা কি করছি, মদ তৈরি করছি। আমি যখন আবারও আমি সেই ক্লাসটার কথা আমি বলছি, সেটা হচ্ছে 2 ডিসেম্বর। সেখানে কিন্তু আমি যখন পড়িয়েছিলাম যে অ্যালকোহলিজম, যখন আমি পড়িয়েছিলাম তখন আমি বলেছিলাম যে বিয়ারে কত পার্সেন্ট থাকে, হুইস্কি, রাম, ব্র্যান্ডি, ওয়াইন, এগুলোতে কোনটাতে কত পার্সেন্ট অ্যালকোহল থাকে, কারণ বিভিন্নটাতে বিভিন্ন অ্যালকোহলের পার্সেন্টেজের ভিত্তিতে তাদের কিন্তু বিভিন্ন রকমের নাম হয়ে থাকে। এবং আর বেসিক যেটা থাকে সেটা তো অবভিয়াসলি ফ্রুট জুস, মানে ফলের ওপরে বা বার্লি বা গম ইত্যাদিকে থেকে আমরা, অর্থাৎ যে কোনো কার্বোহাইড্রেট জাতীয় খাবার থেকে আমরা কিন্তু অ্যালকোহলটা প্রস্তুত করে থাকি। তা অ্যালকোহল তৈরি করতে আমরা স্যাকারোমাইসিস সেরিভিসি লাগছে, এবং সঙ্গে দেখো নিচে লিখেছে স্যাকারোমাইসিস SPP। SP হলে যে কোনো একটা প্রজাতিকে বোঝায়, ঠিক আছে, SPP মানে একাধিক প্রজাতি, অর্থাৎ স্যাকারোমাইসিস জেনাস বা স্যাকারোমাইসিস গণের একাধিক প্রজাতিকে আমরা অ্যালকোহল প্রস্তুতিতে ব্যবহার করি। আর একটাকে ব্যবহার করি সেটা হচ্ছে অ্যাসপারজিলাস ওরাইজি। আর একটা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে অ্যাসপারজিলাস ওরাইজি। নেক্সট যদি চলে আসি, সেটা তার মানে দেখো আমরা খাদ্য প্রস্তুতের সঙ্গে সঙ্গে আমরা কিন্তু এবার আস্তে আস্তে ঢুকে যাচ্ছি কিসের মধ্যে, আমরা আস্তে আস্তে ঢুকে আসছি শিল্প প্রস্তুতির মধ্যে, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের মধ্যে আমরা চলে আসছি। অ্যালকোহল কিন্তু ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন। ঠিক সেই রকম যখন আমরা ওষুধ তৈরি করব, ওষুধটাও তো বাণিজ্যিকভাবে তৈরি করা হচ্ছে, আমরা সবাই বাণিজ্যিকভাবে, অর্থাৎ ওষুধটাও কিন্তু, অর্থাৎ অ্যান্টিবায়োটিক, ভিটামিনস বা কোনো অ্যালকোহল তৈরি করা বা জৈব অ্যাসিড তৈরি করা, জৈব অ্যালকোহল তৈরি করা, জৈব অ্যালকোহল বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষামূলক কাজে লাগে। অ্যালকোহল মানে সবসময় কিন্তু ধরে রাখবে না যে মদ জাতীয় কোনো জিনিস, মদ, বিয়ার, হুইস্কি, রাম এই সমস্ত কিন্তু নয়। অ্যালকোহল কিন্তু আরও অনেক কিছু কাজে লাগে। আমরা যখন কোনো একটা স্পেসিমেন যখন প্রিজার্ভ করার আগে, পার্মানেন্ট স্লাইড তৈরি করার আগে, উঁচু ক্লাসে গেলে তোমরা পড়বে, যারা ডাক্তারিতে যাবে তারাও পড়বে, প্রিজার্ভ করার সময় সেক্ষেত্রে আমরা অ্যালকোহল ব্যবহার করে থাকি। কেন অ্যালকোহল ব্যবহার করি? কারণ
পুরো স্পেসিমেনটা থেকে সমস্ত রকমের জলটাকে বার করে নিতে, তাতে 100% অ্যালকোহল কিন্তু ভীষণ রকমভাবে খুব ভালো ডিহাইড্রেটিং মানে জল নিরোধক এজেন্ট হিসাবে কাজ করে। সেক্ষেত্রে 100% অ্যালকোহল তো একদম মানে অ্যাবসলিউট, যেটাকে অ্যাবসলিউট অ্যালকোহল বলা যায়, যার মধ্যে জলের কোনো রকম ভাগ থাকে না, সেটা ফাইনালি কিন্তু ইউজ করা হয় যে স্পেসিমেনের মধ্যে ন্যূনতম যেন জল না থাকে। কারণ স্পেসিমেনের মধ্যে ন্যূনতম জল যদি থেকে থাকে সেটা আমরা দীর্ঘদিন কিন্তু প্রিজার্ভ করে রাখতে পারবো না। তা এইবার আমি চলে আসি অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক আমি শুরুতেই বলেছিলাম যে আমরা অ্যান্টিবায়োটিক খেলে ডাক্তারবাবু আমাদেরকে বলেন একটু টক দই খাবেন, ভালো হবে, শরীরটা একটু ভালো থাকবে, ঝরঝর হয়ে যাবেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। তা এই অ্যান্টিবায়োটিকের দুটো ভাগ আছে, একটা ব্রড স্পেকট্রাম, একটা ন্যারো স্পেকট্রাম। ন্যারো মানে তোমরা বুঝতেই পারছো ছোট, ব্রড মানে বুঝতে পারছো বড়। অর্থাৎ একটা অ্যান্টিবায়োটিক যখন একাধিক প্রজাতির ব্যাকটেরিয়াকে বা ছত্রাককে অর্থাৎ অণুজীবকে, বিভিন্ন ধরনের অণুজীবকে যখন ধ্বংস করতে পারবে তখন তাকে আমরা বলবো কি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। কিন্তু যখন কোনো অ্যান্টিবায়োটিক স্পেসিফিক হয়, নির্দিষ্ট সুনির্দিষ্ট, অর্থাৎ 1:1 মানে একটা অ্যান্টিবায়োটিক একটা রোগের ক্ষেত্রেই কিন্তু কার্যকর হচ্ছে, ঠিক আছে, তখন সেটাকে আমরা বলছি ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। তা অ্যান্টিবায়োটিক বলতে গেলে তোমরা সবাই জানো যে আমাদের প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক কোনটা? হ্যাঁ, আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করেছিলেন কি পেনিসিলিন। পেনিসিলিন কিন্তু একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, কারণ বিভিন্ন রোগের ক্ষেত্রে পেনিসিলিন ব্যবহার করা। জননগত স্বাস্থ্য তোমাদের পড়া হয়ে গেছে, ফার্স্ট ইউনিটের লাস্ট চ্যাপ্টার জননগত শাস্ত্র, সেখানে তোমরা পড়েছিলে বিভিন্ন রোগের ক্ষেত্রে কিন্তু পেনিসিলিনটা ব্যবহার করা হয়ে থাকে। পেনিসিলিন হচ্ছে একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, সেটা তৈরি করা হয় পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম। যদিও প্রথম পেনিসিলিন আবিষ্কার করা হয়েছিল পেনিসিলিয়াম নোটেটাম নামক ছত্রাক থেকে। তৈরি করেছিলেন কে? বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং। এই পেনিসিলিন নিওমাইসিনও কিন্তু একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, যেটা স্ট্রেপ্টোমাইসিস ফ্রডি থেকে তৈরি করা হয়। নেক্সট আমি যদি চলে আসি আরও একটা স্ট্রেপ্টোমাইসিন, যেটা হচ্ছে স্ট্রেপ্টোমাইসিস গ্রেসিয়াস থেকে তৈরি করা হয়। সাবটিলিন, যেটা হচ্ছে ব্যাসিলাস সাবটিলিস থেকে তৈরি করা হচ্ছে। এরিথ্রোমাইসিন, ক্লোরোমাইসিন। আচ্ছা, এখানে বলি পেনিসিলিন, নিওমাইসিন, স্ট্রেপ্টোমাইসিন এগুলো যেমন ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, ঠিক সেরকম এরিথ্রোমাইসিন, ক্লোরোমাইসিন হচ্ছে ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। এই নামগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, কারণ তোমরা যদি লাস্ট বছরের প্রশ্ন, যদি বিগত বছরের প্রশ্নগুলোকে যদি দেখো, তাহলে দেখবে তোমাদের কিন্তু এখান থেকে 3 নম্বরের কিন্তু কোশ্চেন আসে। কারণ এটা তোমাদের হচ্ছে 4th ইউনিট, ঠিক আছে, 4th ইউনিট না, সরি 3rd ইউনিট। 4th ইউনিটটা তোমাদের রিভাইজড সিলেবাসে বাদ গেছে বায়োটেকনোলজিতে। তা 3rd ইউনিটের থেকে জেনারেলি পূর্বতন নম্বর বিভাজন অনুযায়ী 3 নম্বরের 3টে কোশ্চেন থাকে, ঠিক আছে। টোটাল এই ইউনিটটাতে অ্যালটেড ছিল হচ্ছে আমাদের 14 নম্বর। সেই 14 নম্বরের মধ্যে 9 নম্বর কিন্তু আমাদের 3 নম্বরের 3টে কোশ্চেন আসে। তা 3 নম্বরের 3টে কোশ্চেনের মধ্যেই এখান থেকে আমি যেটা আজকে পড়াচ্ছি, এখন শুরু করেছি, সেখান থেকে একটা কোশ্চেন কিন্তু আসে, সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক উৎপাদনে ব্যাকটেরিয়ার ভূমিকা লেখো, বা ব্যাকটেরিয়ার যে কোনো 3টে শিল্প উৎপাদন পদ্ধতি লেখো, বা মানব কল্যাণে ব্যাকটেরিয়ার যে কোনো 3টে ভূমিকা লেখো। তখন তোমরা খাদ্য উৎপাদনটা একটা বলতে পারো। 2 নম্বর তোমরা বলতে পারো হচ্ছে শিল্প উৎপাদনের ক্ষেত্রে যেটা অ্যালকোহল প্রস্তুতি। 3 নম্বর হচ্ছে অ্যান্টিবায়োটিক পড়াচ্ছে, তুমি অ্যান্টিবায়োটিক বলতে পারো। এরপরে আমি আরটু কিছুটা পড়াবো, সেটাও তোমরাও বলতে পারো। তা অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে না ন্যারো স্পেকট্রাম, ব্রড স্পেকট্রাম। তা ন্যারো স্পেকট্রামের মধ্যে আমরা চলে আসছি কোথায়? এরিথ্রোমাইসিন, ক্লোরোমাইসিন। এরিথ্রোমাইসিনটা তৈরি করা হচ্ছে কি স্ট্রেপ্টোমাইসিস এরিথ্রিয়াস, আর ক্লোরোমাইসিনটা তৈরি করা হচ্ছে স্ট্রেপ্টোমাইসিস ল্যাভেন্ডিউলি থেকে তৈরি করা হচ্ছে। নেক্সট যদি আমরা চলে যাই তাহলে আমরা দেখতে পাবো ভিটামিন, ভিটামিন B2, ভিটামিন B12, ভিটামিন সি। এই ভিটামিনগুলো কিন্তু বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া মানে অণুজীব ব্যবহার করে তৈরি করা হয়। কারণ দেখো অনেক সময় সমস্ত ভিটামিন আমরা জানি কি ভিটামিন কি, ভিটামিন আমাদের দেহে জেনারেলি তৈরি হয় না, খাদ্যের মাধ্যমে আমাদের গ্রহণ করতে হয়। বিভিন্ন ধরনের ফল, শাক, সবজি, পাশের ছবিটা দেখলেই বুঝতে পারবে একটা ক্যাপসুলের ভেতরে সমস্ত শাক, সবজি, ফল যা আছে সব এসে প্রবেশ করছে, দেখতে পাচ্ছ তো। কারণ ভিটামিনসের উৎস হচ্ছে ওগুলো। তা এই যে ভিটামিন সবসময় তো আমরা সব জায়গায় সমস্ত শাক, সবজি, ফল তো আমাদের পক্ষে পাওয়া সরবরাহ সহজলভ্য হয়ে ওঠে না। তা সেক্ষেত্রে অথচ শরীরে যদি কোনো কারণে ভিটামিনের ঘাটতি যদি দেখা দিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে
তখন ভিটামিন আমাদের বাইরে থেকে নিতে হয়। সেই ভিটামিন বাইরে থেকে নেবার জন্য আমরা দেখতে পাই ভিটামিন B2 অর্থাৎ রাইবোফ্লাভিন, সেটা তৈরি করা হয় ক্লস্ট্রিডিয়াম অ্যাসিটোবিউটিলিকাম। ঠিক আছে, এই যে ক্লস্ট্রিডিয়াম, এই ক্লস্ট্রিডিয়াম এইটা একটা এটা একটা গন্ত জেনাস। তো দেখো ক্লস্ট্রিডিয়াম অ্যাসিটোবিউটিলিকাম খুব গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে একটা উপকারী ব্যাকটেরিয়া। ঠিক আছে, কিন্তু এই ক্লস্ট্রিডিয়াম টিটানি যখনই এর প্রজাতিটা টিটানি হয়ে যাচ্ছে, অর্থাৎ গণ এক প্রজাতিটা যেই পাল্টে যাচ্ছে, টিটানি হয়ে যাচ্ছে, তখনই আমরা দেখতে পাচ্ছিলাম কি ধনুষ্টঙ্কার রোগ হচ্ছে, অর্থাৎ যে ক্ষেত্রে টিটেনাস রোগ, অর্থাৎ হাত পা বেঁকে যাচ্ছে। দেখবে হাত পা কোথাও কখনো কেটে গেলে আমাদের কি বলা, ইঞ্জেকশন নিতে বলে, কি বলে, ওরা একটা টেডব্যাক নিয়ে আয় বা টিটেনাস নিয়ে আয়। কেন বলে? যাতে কাটা জায়গা দিয়ে মাটিতে থাকা বা পরিবেশে থাকা ক্লস্ট্রিডিয়াম টিটানি ব্যাকটেরিয়াটা যাতে আমাদের শরীরের মধ্যে প্রবেশ না করে। যদি ওটা প্রবেশ করে তাহলে সেক্ষেত্রে ধনুষ্টঙ্কার বা টিটানি মানে ধনুষ্টঙ্কার হওয়ার সম্ভাবনাটা থেকে যায়, টিটানি। তা সেইটা থেকে আগে থেকে প্রতিরোধ করার জন্য আমরা ইঞ্জেকশনটাকে নিতে বলছি। আর প্রশ্ন তো যে ইঞ্জেকশনটা আগে থেকে নিলে কি হবে? আর ইঞ্জেকশনটার মধ্যেও কিন্তু ক্লস্ট্রিডিয়াম টিটানি আছে। কিন্তু দুটো ক্লস্ট্রিডিয়াম টিটানির মধ্যে পার্থক্য কি? দুটো ক্লস্ট্রিডিয়াম টিটানির মধ্যে পার্থক্য হচ্ছে ইঞ্জেকশন যেটা নিচ্ছ সেই ইঞ্জেকশনের ক্ষেত্রে সেখানে কিন্তু ক্লস্ট্রিডিয়াম টিটানির যে জীবাণুটা রয়েছে সেটা কিন্তু তোমার শরীরে কোনো রোগ সৃষ্টি করবে না। তোমার শরীর সেটাকে চিহ্নিত করবে একটা বহিরাগত বস্তু হিসেবে, অর্থাৎ অ্যান্টিজেন হিসেবে। অর্থাৎ শরীরে ক্লস্ট্রিডিয়াম টিটানি ঢোকার আগেই অন্য ইঞ্জেকশনের মাধ্যমে প্রবিষ্ট ক্লস্ট্রিডিয়াম টিটানিকে তোমার শরীর চিহ্নিত করবে অ্যান্টিজেন হিসেবে, এবং তার সাপেক্ষে তোমার শরীরে তৈরি হয়ে থাকবে অ্যান্টিবডি। এইবারে যখন সত্যি সত্যি তোমার ওই কাটা জায়গাটা থেকে যদি তোমার ক্লস্ট্রিডিয়াম টিটানি ঢুকেও থাকে, তাহলে তোমার শরীরে রোগ লক্ষণ প্রকাশ পাবে না, কারণ ওই আসল প্রকৃত জীবাণু শরীরে ঢোকার আগে তাকে মারার জন্য, মেরে ফেলার জন্য শরীরের ভেতরে লোকজন রেডি হয়েছিল। বুঝতে পেরেছো তো? তা সেই ক্ষেত্রে সেটাকে যেটা আমরা পড়েছিলাম, সেই আবার 2 তারিখের ক্লাসেরই রেফারেন্স আমি টানছি, 2রা ডিসেম্বরের ক্লাসের রেফারেন্স টানছি। সেই দিনকেও আমি বলেছিলাম যে টিকাকরণের ক্ষেত্রে কিন্তু যেভাবে তৈরি করে ইঞ্জেকশনটাও ঠিক সেইভাবে তৈরি করা হয়েছিল। নেক্সট আমি চলে আসছি ভিটামিন B12 সায়ানোকোবালামিন। এখানে দেখেছি, সেখানে দেখতে পাচ্ছি যে প্রোপিওনি ব্যাকটেরিয়াম শেরমানি। ঠিক আছে, প্রোপিওনি ব্যাকটেরিয়াম শেরমানি, এটা কিন্তু আমি আগেই বললাম, যখন চিজ পড়ছিলাম তখনও বলেছিলাম এই নামটা মনে রাখো। একই ব্যাকটেরিয়া বিভিন্ন কাজের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়ে থাকছে। তারপর দেখো সিউডোমোনাস ডিনাইট্রিফিকান্স, নামটা খুব পরিচিত নাম তোমাদের কাছে। একটু কি মনে করতে পারবে, রিকল করতে পারবে সিউডোমোনাস ডিনাইট্রিফিকান্স নামটা কোথা থেকে শুনেছো? একটু ভাবো। ক্লাস 11-এ পড়েছো, ক্লাস 10-এ পড়েছো? হ্যাঁ, কেউ মনে করতে পেরেছো? আরে ম্যাডাম এটা তো ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। হ্যাঁ, সিউডোমোনাস ডিনাইট্রিফিকান্স হচ্ছে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, যেটা কি করে পরিবেশে নাইট্রোজেনকে মাটি থেকে ফিরিয়ে দিতে সাহায্য করে। তা এইটা কিন্তু এই ভিটামিন B12 তৈরির ক্ষেত্রেও এটা ব্যবহার করা হয়। আর অ্যাসকর্বিক অ্যাসিড, যেটা হচ্ছে সাধারণত আমাদের মাড়ি দাঁতের যে সমস্যা হয় ভিটামিন C, সেটা তৈরি করতে ব্যবহার করা হয় গ্লুকোনোব্যাক্টার অক্সিডেন্স। এর সঙ্গে দেখো নিচে রয়েছে ভ্যাকসিন। দেখো ভ্যাকসিন, কোভ্যাক্সিন, কোভিড-19কে তাড়ানোর জন্য কোভ্যাক্সিন এসে গেছে। সেটাও কিন্তু অণুজীব বা মাইক্রোবস দিয়ে তৈরি করা আছে। কার মাইক্রোবস? যার ভ্যাকসিন তৈরি হবে সেই রোগের জীবাণুই কিন্তু ব্যবহার করতে হবে। কলেরা ভ্যাকসিন তৈরি করতে গেলে ভিব্রিও কলেরিকে ব্যবহার করছি। যক্ষা রোগের ভ্যাকসিন তৈরি করতে গেলে মাইক্রোব্যাকটেরিয়ামকে ব্যবহার করছি। পোলিও রোগের ভ্যাকসিন তৈরি করতে গেলে পোলিওমাইলেটিস ভাইরাসের একদম দুর্বল, মানে অ্যাটেনুয়েটেড, ভীষণ উইক, যেটা শরীরে গিয়ে তোমার শরীরে পোলিও সৃষ্টি করতে পারবে না, সেই ভ্যাকসিন ইউজ করছি। টিটেনাসের ক্ষেত্রে দেখো ক্লস্ট্রিডিয়াম টিটানি আমরা ব্যবহার করছি। দেখো এখানে টিটেনাসের ক্লস্ট্রিডিয়াম টিটানিটা দেখো ভ্যাকসিনের পেজে নিচে লেখা আছে ক্লস্ট্রিডিয়াম টিটানি, যেটাকে হচ্ছে রোগ সৃষ্টি করছে, সেই রোগটাকে প্রতিরোধ করার জন্য ভ্যাকসিন হিসেবে ব্যবহার করছে। আবার ক্লস্ট্রিডিয়ামেরই দেখো অ্যাসিটিবিউটিলিকাম যখন আমরা ইউজ করছি তখন আমরা ভিটামিন B2 তৈরি করছি। এইবারে আমরা কিছু জৈব অ্যালকোহল থাকে, যেমন হচ্ছে ইথাইল অ্যালকোহল তৈরি করতে স্যাকারোমাইসিস সেরিভিসি আমরা ইউজ করে থাকি। তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড, যেমন অ্যাসিটিক অ্যাসিড তৈরি করতে, অ্যাসিটিক অ্যাসিড বা ল্যাকটিক অ্যাসিড, এই সমস্ত অ্যাসিডগুলো তৈরি করতেও আমরা কিন্তু মাইক্রোবস মানে অণুজীব ব্যবহার করে থাকি। আমরা যদি নেক্সট স্লাইডে যাই তাহলে আমরা একটা কথা বলি, তোমরা জানো তো আমরা স্বাভাবিকভাবে কি জানি, যখনই আমাদের দেহের বাইরে কোনো জিনিস আমাদের শরীরে প্রবেশ করে
তাকে ফার্স্ট আমরা কী হিসেবে চিহ্নিত করি বলো তো? আমাদের শরীরটাকে, আমাদের ইমিউনিটি সিস্টেম বা অনাক্রমতা তন্ত্র তাকে কী হিসাবে চিহ্নিত করে? তাকে চিহ্নিত করে একটা অ্যান্টিজেন হিসাবে। কেমন? তাহলে এখন প্রশ্ন আসতে পারে, তাহলে ম্যাডাম এই যে যখন এই যে লোকে বলে অঙ্গ প্রতিস্থাপন, এখন তো মরণোত্তর দেহদানের সঙ্গে সঙ্গে মরণোত্তর মানে ব্রেন ডেথ হয়ে গেলে আমরা অঙ্গটাকেও, দেহের বিভিন্ন অঙ্গ যেগুলো যেমন ধরো কিডনি, হার্ট, লিভার বা ত্বক, চোখের কর্নিয়া, এগুলোকেও তো আমরা দান করে দিই তো। খুব ভালো উদ্যোগ, সরকারি তরফে খুব ভালো উদ্যোগ। আমরাও সবসময় চেষ্টা করব জিনিসটা পুড়িয়ে নষ্ট না হয়ে গেছে, সেটা যদি কারুর কাজে লাগে তার সেটাকে ব্যবহার করা, এটা আমরা নিশ্চয়ই চাইবো, সবসময় চাইবো, তোমরাও চাইবে। তোমরা যখন আরও বড় হবে এই ব্যাপারটা সম্পর্কে ডিটেলসে জানবে, আমরা চাইবো যে আমরা এই সমস্ত জিনিসগুলোতে এগিয়ে আসবো। তা যখন ধরো কোনো একজনের, কেউ একজন ধরো পথ দুর্ঘটনায় মারা গেছে, তার কিডনিটা কোনো একজন মানুষকে দেওয়া হবে, তাহলে সেই মানুষের সাপেক্ষে যে মানুষটি মারা গেছেন তার কিডনিটা তো অ্যান্টিজেন হিসেবে মানে বহিরাগত বস্তু, স্বাভাবিক সেই রক্ত সঞ্চালনের মতন সেলফ ব্লাড গ্রুপ না হলে অন্য কিছু হলে সেটাকে অ্যান্টিজেন হিসেবে চিহ্নিত করবে। সেই ক্ষেত্রে আমাদের কি করবে, যখনই আমাদের কিডনি প্রতিস্থাপন হবে বা যকৃতের কোনো একটা অংশ, লিভার প্রতিস্থাপন হবে বা চোখে কর্নিয়া প্রতিস্থাপন হবে বা অন্য কিছু হবে, কোনো অঙ্গ প্রতিস্থাপন হবে, বাইরে থেকে কিছু যখন আমাদের শরীরে আসবে, সেটাকে কি করবে, আমাদের দেহের বিভিন্ন অঙ্গ তাকে প্রথমেই অ্যান্টিজেন হিসেবে রিজেক্ট করবে, অনাক্রম্যতা তন্ত্র। তাহলে যখন, অথচ এই অপারেশনটা বা শল্য চিকিৎসা কিন্তু আমাদের দরকার, তাহলে সেই ক্ষেত্রে আমাদের পুরো অনাক্রম্যতা তন্ত্র যাতে বহিরাগত কোনো বস্তুকে অ্যান্টিজেন হিসেবে চিহ্নিত না করতে পারে, তাকে কি করা হয়, অবদমিত করা হয়, তা সাপ্রেস করা হয়। সেই সাপ্রেস করার ক্ষেত্রে একটা ওষুধ ব্যবহার করা হয়, সেটা হচ্ছে সাইক্লোস্পোরিন। কি নাম বললাম আমি? সাইক্লোস্পোরিন এ। ঠিক আছে, এই সাইক্লোস্পোরিন এ, এটা কিন্তু ট্রাইকোডার্মা পলিস্পোরাম নামক ছত্রাক থেকে তৈরি করা হয়। এই সাইক্লোস্পোরিন এটা ইমিউনোসাপ্রেসিভ এজেন্ট, মানে যে কথাটা আমি এতক্ষণ ধরে বললাম, সেই অর্থাৎ অনাক্রম্যতা তন্ত্রকে কি করা হয়, প্রতিরোধ করা হিসাবে, মানে অবদমিত করে রাখে, যাতে সে বহিরাগত কিডনিটাকে প্রাথমিকভাবে কি করতে না পারে, না রিজেক্ট মানে বাতিল করে ঘোষণা না করে দিতে পারে। সেই জন্য ঠিক সেই রকম আর একটা আছে রক্তে কোলেস্টেরলের নামটা শুনেছো? কেমন? কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় আরও আর একটা অর্গানিক অ্যাক্টিভেটর বা জৈব সক্রিয়ক, সেটাকে আমরা বলি স্ট্যাটিন, যেটা তৈরি করা হয় মোনাস্কাস পারপিউরেস থেকে তৈরি করা হয়। এরপরে এটা তো আমরা পড়লাম কাজের, এটা যা পড়লাম এখনো অবধি সব কিছু আমাদের নিত্য নৈমিত্তিক কাজে লাগে। আমরা মানুষ তো, জীব তো, অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি, খাবার খাচ্ছি, বিপাক হচ্ছে, অপাচ্য অংশের বহিষ্করণ হচ্ছে, আমাদের শরীরে প্রত্যেকটা কোষ প্রতিনিয়ত কাজ করছে, ফলে সেখান থেকে বিভিন্ন ধরনের বিপাকজাত দূষিত পদার্থ তৈরি হচ্ছে। সেই দূষিত পদার্থগুলোকেও আমরা কি করছি, দেহ থেকে বহিষ্করণ করছি, অর্থাৎ রেচন পদার্থ বা বর্জ্য পদার্থ আমাদের প্রত্যেকটা জীবের দেহ থেকে বাইরে বেরোচ্ছে। বাড়িতে গৃহস্থালির জিনিসপত্র, বিভিন্ন ধরনের কাজকর্ম থেকে বিভিন্ন ধরনের দূষিত জল বা পদার্থ বেরোচ্ছে, সেগুলো কোথায় যাচ্ছে, নর্দমার মাধ্যমে আমাদের বিভিন্ন জায়গায় যাচ্ছে, অর্থাৎ সিওয়েজ বলছি এটা। সেই সিওয়েজের মধ্যেও কিন্তু প্রচুর জীবাণু থাকে, তা সিওয়েজের এত জল ফেলবে কোথায়, যেখানে ফেলবে সেখানেই তো দূষিত হবে। তা সেই সিওয়েজটাকেও কিন্তু একটা ট্রিটমেন্টের প্রয়োজন হয়ে থাকে, সুয়েজ ওয়াটারের একটা ট্রিটমেন্টের প্রয়োজন হয়ে থাকে, সেটাকে আমরা বলি পয়ঃপ্রণালী দূষিত জল পরিশোধন। এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষায় তোমাদের আসে, 3 নম্বরে কোশ্চেন হিসেবে আসে, কিভাবে নর্দমার জলের পরিশোধন করা যায়। এখানে একটা ছবিটা দেখো, একটা জাস্ট এমনি আমি বলবো কিন্তু আউটলাইন দেওয়া আছে। দেখো প্রথমে দেখো বাদিকে যদি তোমরা লক্ষ্য করো স্ক্রিনের, তাহলে দেখো এখানে ট্রিটমেন্ট সেন্টার লেখা আছে, জল আসছে, আসার পর তারপর দেখো একটা সাদা রঙের একটা অংশ আছে, যেখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে কিছু খাঁচ মতন আছে। এবার একটা নর্দমার জল, সেইখানে কি থাকে, সেখানে প্লাস্টিক থাকে, ডাবের খোলা থাকে, প্লাস্টিকের বোতল থাকে, আরও বড় বড় ভাসমান জিনিস থাকে, সেগুলো প্রথমে এখানে আটকে যায়। তারপর দেখো একটা ব্রাউন কালারের চেম্বার, তার মাথার উপরে দেখো একটা অনেকগুলো জিনিসপত্র আছে, অর্থাৎ এটা দিয়ে ঘোরানো হয়, এরিয়েশন করা হয়। এখানে প্রথমে হচ্ছে কিছুটা মানে পরিশোধিত হয়, মানে ট্রিটমেন্ট হয়, তারপরে আস্তে আস্তে বিভিন্ন ধাপে ধাপে গিয়ে লাস্ট অংশটাতে যেটা আছে, লাস্ট ছবিটাতে, সেখানটাতে পরিশোধিত হয়। দেখো একদম ডান দিকে ছবিটাতে দেখো একটা বাইরে জলাশয় ছেড়ে দেওয়া হচ্ছে।
তা এই যে পয়ঃপ্রণালীর দূষিত জল পরিশোধন করা হচ্ছে, এই পয়ঃপ্রণালীর দূষিত জল পরিশোধন কিন্তু দুটো উপায় করা হয়। একটা হচ্ছে প্রাথমিক আর একটা হচ্ছে গৌণ, ঠিক আছে, অর্থাৎ প্রাইমারি ট্রিটমেন্ট আর একটা হচ্ছে সেকেন্ডারি ট্রিটমেন্ট। তোমরা প্রাথমিক পরিশোধন এবং গৌণ পরিশোধনের থেকে আমার মনে হয় প্রাইমারি ট্রিটমেন্ট আর সেকেন্ডারি ট্রিটমেন্ট এই কথাটার সঙ্গে ওয়াকিবহল বা পরিচিতিটা বেশি। তা প্রাথমিক পরিশোধনের ক্ষেত্রে আমরা প্রথমে কি করি, পরিস্রাবণ এবং অধঃক্ষেপণ। তোমরা দুটো পদ্ধতির নামই তোমরা কেমিস্ট্রিতে পড়েছো, ফিজিক্সেও পড়েছো। পরিস্রাবণ মানে কি ছেঁকে নেওয়া, আর অধঃক্ষেপণ মানে কোনো একটা ঘোলা জিনিসকে থিতোতে দেওয়া। এর ফলে কি হচ্ছে, যখন ছেঁকে নিচ্ছে ছোট বড় ভাসমান কণা এবং দ্রবীভূত কঠিন পদার্থগুলো পৃথক হয়ে যাচ্ছে। আর গৌণ পরিশোধন যখন করছে তখনই কিন্তু আলটিমেটলি আমরা চলে আসছি সেই অণুজীবের সাহায্যে। অণুজীবের সাহায্যে আমরা কি করছি, গৌণ পরিশোধনটা করে, যাতে সেকেন্ডারি ট্রিটমেন্টটা আমরা কমিয়ে করে থাকছি। চলে আসি আমরা প্রাথমিক পরিশোধনে অর্থাৎ প্রাইমারি ট্রিটমেন্টে। প্রাইমারি ট্রিটমেন্টে দেখো নিচে তিনখানা ছবি আছে। প্রথম ছবিটাতে যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখবে একটা লক গেটের মধ্যে আছে এবং তার মধ্যে দেখো সমস্ত নর্দমার যে বড় বড় আবর্জনা, ফুল পাতা, বোতল, জামা কাপড়, ছেঁড়া জামা কাপড়, যাবতীয় জিনিস আটকে যাচ্ছে। পরের ছবিটা দেখো একটা স্কিম্যাটিক ডায়াগ্রাম আছে, সেইখানটাতে লক্ষ্য করে দেখো একটা বাঁশের একটা মতন চেরা মতন দেওয়া আছে, সেখানে হচ্ছে কি জলের মধ্যে বড় বড় ভাসমান কণাগুলো প্রথমে কি হচ্ছে, পৃথক হচ্ছে, অর্থাৎ ছাঁকনির সাহায্যে বড় বড় ভাসমান পদার্থগুলি কি হচ্ছে, পৃথক হচ্ছে। তারপরে সেটাকে কি হচ্ছে, একটা খোলা ট্যাঙ্কের মধ্যে ফেলা হচ্ছে, সেখানে কি হচ্ছে নুড়ি বালি একটুখানি কাদা এই জাতীয় জিনিসগুলো সেখানে কি হচ্ছে সেটেল হচ্ছে। ওপর থেকে পরিশ্রুতকে কি করা হচ্ছে, পরবর্তী স্টেটে কি করা হচ্ছে, একটা অক্সিজেন ট্যাঙ্কে পাঠানো হয়। দেখো এই জলটা যাচ্ছে পরবর্তীকালে অক্সিজেন ট্যাঙ্কে। এইখানে প্রথমে যেটা তলায় যেটা থিতিয়ে পড়লো, সেই থিতিয়ে পড়া পদার্থটাকে আমরা বলছি কি প্রাইমারি স্লাজ বা প্রাথমিক স্লাজ। জলটা যখন পরিশ্রুত অর্থাৎ প্রাইমারি ট্রিটমেন্টের পর জলটা চলে যাচ্ছে সেকেন্ডারি ট্রিটমেন্টে অক্সিজেন ট্যাঙ্কে। সেকেন্ডারি ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা কি করছি, আমরা যদি নেক্সট স্লাইডে দেখি তাহলে আমরা দেখতে পাবো সেকেন্ডারি ট্রিটমেন্টে যখনই অক্সিজেন ট্যাঙ্কে জলটাকে পাঠানো হচ্ছে, জলটাকে প্রচণ্ড রকমভাবে জলটাকে ঘাঁটা হয়। বাড়িতে দেখবে বিটার দিয়ে বা কোনো কিছু দিয়ে দেখবে, বাড়িতে দেখবে কেক টেক তৈরি করার সময় ফাটানো হয়, বা ঘোল তৈরি করার সময় বাড়িতে দেখবে একটা লাঠি দিয়ে ঘাঁটা হয়। ঠিক সেই রকম অক্সিজেনের প্রভাবে অর্থাৎ ক্রমাগত অক্সিজেন দিয়ে কি করা হয়, জলটাকে কি করা হয়, ঘাঁটা হয়, অর্থাৎ অ্যারিয়েশন করা হয়। এই অ্যারিয়েশনের ফলে কি হচ্ছে, জলের মধ্যে যে হেটেরোট্রপিক মানে কি অ্যারোবিক হেটেরোট্রপিক ব্যাকটেরিয়া, যেটাকে আমরা বাংলায় বলি বায়ুজীবী পরভোজী ব্যাকটেরিয়া, সেগুলো জন্মায় এবং তার একটা ফ্লকের সৃষ্টি করে। প্রশ্ন হচ্ছে ফ্লক কি? ফ্লক হলো এই যে ব্যাকটেরিয়াগুলো যে জন্মাচ্ছে, ঠিক আছে, এই ব্যাকটেরিয়ার সঙ্গে কিছু কি হচ্ছে, জলের মধ্যে থাকা কিছু ছত্রাকও থাকছে, তারাও বৃদ্ধি পেয়ে একে অপরের সঙ্গে অণুসূত্র দিয়ে একটা জালকের মতন একটা অংশের সৃষ্টি করছে, সেটাকে আমরা বলছি কি ফ্লক। এই যে ফ্লকটা সৃষ্টি হয়েছে, ঠিক স্লাইডের ডান দিকের ছবিটা দেখো, বাঁ দিকের ছবিটাতে দেখো অক্সিজেনেশনের ব্যাপারটা হচ্ছে, বাঁ দিকের ছবিটাতে নিচে দেখো অক্সিজেনেশনের ব্যাপারটা হচ্ছে, ডান দিকের ছবিটাতে দেখো জলটা বইছে, জলের উপরে দেখে মনে হচ্ছে ফেনা ফেনা মতন, অ্যাকচুয়ালি ওগুলো হচ্ছে ফ্লক। কেমন? ওগুলো হচ্ছে আসলে ফ্লক। এই ফ্লকগুলো কি করছে, এই যে জলের মধ্যে যে সমস্ত জৈব বস্তুগুলো থাকছে, কারণ আমাদের শরীর থেকে নির্গত হওয়া সমস্ত জিনিসই, অর্থাৎ সেটা মলও হতে পারে বা মূত্রও হতে পারে বা অন্য কোনো জীবজন্তুর পচা দেহ, সবগুলোই কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে আমাদের কি না জৈব বস্তু থাকে হচ্ছে নর্দমার জলে, মানে সিওয়েজ ওয়াটারে। সেইখানে কি করছে, সেই যদিও জৈব বস্তু তার মধ্যে তো খনিজ পদার্থ থাকছে, কারণ আলটিমেটলি প্রত্যেকটা জীবের দেহ কী দিয়ে তৈরি, কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন ইত্যাদি দিয়ে তৈরি, তাহলে সেইগুলোকে কি করছে, মুক্ত করে দিচ্ছে। এইবারে এই অক্সিজেনেশন ট্যাঙ্কে জৈব বস্তু বিয়োজিত হচ্ছে, অক্সিজেন পাচ্ছে। তাহলে প্রাথমিক ট্রিটমেন্টে জলের মধ্যে কি হচ্ছে, জল দূষিত থাকলে আমরা কি জানি, বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড অর্থাৎ বিওডির পরিমাণটা কি হয়, বেড়ে থাকে। এইখানে কি হচ্ছে, বিওডির পরিমাণটা কি হচ্ছে, কমে যাচ্ছে, কারণ অলরেডি জৈব বস্তুগুলো বিভিন্ন ধরনের পদার্থগুলো বিয়োজিত হয়েছে অক্সিজেনের সহায়তা। তাহলে বিওডির পরিমাণটা হ্রাস পাওয়া মানেই জৈব বস্তু বিয়োজিত হয়েছে এবং সেটা 10 থেকে 15% হয়। যখন প্রাইমারি ট্রিটমেন্টের জলটা আসে প্রায় 70 থেকে 80% হচ্ছে বিওডি থাকে। কেমন?
তারপরে জলটাকে পাঠানো হচ্ছে কোথায়, সেটেলিং ট্যাঙ্কে। সেখানে কি হয়, সেটেলিং ট্যাঙ্ক মানে থিতিয়ে পড়া, সেখানে ব্যাকটেরিয়ার ফ্লকগুলো কি হচ্ছে, থিতিয়ে পড়ছে। নেক্সট আমরা চলে আসছি অন্তিম পরিশোধনে, মানে একদম শেষের দিকে চলে আসছি। সেইখানটাতে কি করা হচ্ছে, সেখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে অন্তিম পরিশোধনে যখন যাচ্ছে, অর্থাৎ সেটলিং ট্যাঙ্কের মধ্যে কি হচ্ছে, বিওডিগুলো সমস্ত বিওডির পরিমাণ কমেছে, জৈব বস্তু জারণ ঘটেছে, ফলে পদার্থগুলো কি হচ্ছে, জলের তলায় থিতিয়ে পড়ছে। সেই থিতিয়ে পড়াটাকে, অদক্ষিপ্ত পদার্থকে বলা হচ্ছে সক্রিয় স্লাজ, অ্যাক্টিভ স্লাজ। তার মানে প্রাইমারি স্লাজটা তৈরি হলো আমাদের প্রাথমিক ট্রিটমেন্টে, আর অর্থাৎ প্রাইমারি ট্রিটমেন্ট বা প্রাথমিক পরিশোধনে, আর সক্রিয় স্লাজটা আমাদের তৈরি হলো সেকেন্ডারি ট্রিটমেন্টে। এই সক্রিয় স্লাজটাকেই কিন্তু কি করা হয়, এরিয়েশন ট্যাঙ্কে, অর্থাৎ প্রথম যেটা প্রাইমারি ট্রিটমেন্টের পরে যেটা হচ্ছে এরিয়েশন ট্যাঙ্কে যেখানে আসছে, সেখানে কিন্তু ইনোকুলাম হিসাবে ব্যবহার করা হয়। ইনোকুলাম মানে কি, ইনোকুলাম মানে ওই যে আমরা দই তৈরি করার সময় দুধের মধ্যে একটুখানি দই কি করছিলাম, সাজা দিয়েছিলাম, দিয়ে দইটা পেতেছিলাম। ইনোকুলাম মানে হচ্ছে জাস্ট ওই সাজা দেওয়ার মতন জিনিসটা, অর্থাৎ কোনো একটা জায়গায় ব্যাকটেরিয়ার গ্রোথ মানে ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে প্রচুর পরিমাণে বাড়ানোর জন্যে সেইখানে পূর্ব থেকে একটু ব্যাকটেরিয়া প্রবেশ করিয়ে দিয়ে সেই পদ্ধতিটাকে বাড়ানোর জন্য সেইটাকে বলা হচ্ছে ইনোকুলাম, অর্থাৎ ব্যাকটেরিয়ার ইন্ট্রোডাকশনটা হচ্ছে যেখানে, সেটা হচ্ছে ইনোকুলাম ট্যাঙ্ক, ইনোকুলাম। তাই সেটলিং ট্যাঙ্ক থেকে প্রাইমারি স্লাজটাকে কি করা হচ্ছে, এরিয়েশন ট্যাঙ্কে কিছুটা হচ্ছে ইনোকুলাম হিসেবে ব্যবহার করা হচ্ছে। বাকি যে অংশ কি হচ্ছে, এইবার সেটলিং ট্যাঙ্কে তো অদক্ষিপ্ত হয়ে গেল, সেটলিং ট্যাঙ্কের উপরের জলটাকে কি করা হচ্ছে, অ্যানারোবিক স্লাজ ডাইজেস্টার নামক ট্যাঙ্কে পাঠানো হচ্ছে। এখানে একটা শব্দ ব্যবহার করলাম, দেখো অ্যানএরোবিক, তার মানে যেখানে পাঠানো হবে, এতক্ষণ অবধি কিন্তু অক্সিজেনের প্রভাবে বা খোলা ট্যাঙ্কেই কিন্তু কাজটা চলছিল, এইবারে কিন্তু যে কাজটা হবে সেটা কিন্তু পুরোপুরি বদ্ধ মানে আবদ্ধ ক্লোজড ভেসেলসের মধ্যে হবে। দেখো এই পেজেরই নিচের বাঁদিকের ছবিটা দেখো, নিচের বাঁদিকের ছবিটা যদি দেখো তাহলে দেখবে এই যে বড় বড় ট্যাঙ্কগুলো রয়েছে সেইগুলোর ওপরগুলো দেখো পুরোপুরি চাপা দেওয়া। এইখানে কি হচ্ছে, অবায়ুজীব মানে অ্যানারোবিক ব্যাকটেরিয়াগুলো কি করছে, জৈব বস্তুকে এবং স্লাজে অবস্থিতকে কি হচ্ছে, ব্যাকটেরিয়াগুলোকে পুরোপুরি কি করা, অবায়ুজীবী পদ্ধতিতে মানে অক্সিজেনের অভাবে পাচিত করে দেয়, মানে ডাইজেস্ট করে দিচ্ছে। এইবারে ডাইজেস্ট করে দিলে পুরোপুরি আর কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে পুরো জৈব বস্তুগুলো, অর্থাৎ যা যা দূষিত পদার্থ ছিল সব কিন্তু প্রায় ম্যাক্সিমামটা নষ্ট হয়ে যায়। এই অ্যানারোবিক পদ্ধতিতে এটা তৈরি হচ্ছে বলে এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু গ্যাস, বায়োগ্যাস তৈরি হচ্ছে, যেমন মিথেন, হাইড্রোজেন সালফাইড, কার্বন ডাইঅক্সাইড। এই সমস্ত গ্যাসগুলোকে একসঙ্গে বলি আমরা কি, বায়োগ্যাস বা মার্স গ্যাস। কেমন, এই বায়োগ্যাস বা মার্স গ্যাস হচ্ছে বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করা হয়ে থাকে। কেমন, আর এই যে থিতিয়ে পড়া স্লাজগুলো কি হচ্ছে, পরবর্তীকালে কিছু বিভিন্ন জায়গায় রাখা হয়, রেখে সেগুলোকে শুকানো হয়, কারণ স্লাজের মধ্যে প্রচুর জৈব বস্তু থাকে, সেই জৈব বস্তুগুলো জমিতে সার হিসাবে ব্যবহার করা হয়। দেখো ডান দিকের ছবিটা যদি তোমরা লক্ষ্য করো এখানে স্লাইডে, তাহলে ডান দিকের ছবিটাতে দেখো একটা বিভিন্ন ছোটো ছোটো পাত্রের মধ্যে দেখো কাদা, দেখো দেখলে মনে হবে পাঁকটা শুকানো হচ্ছে, আসলে এটা হচ্ছে কি না, অ্যানারোবিক স্লাজ ডাইজেস্টার ট্যাঙ্কের স্লাজটা, সেই স্লাজটাকে শুকিয়ে কি করা হচ্ছে, এটাকে পরবর্তীকালে কৃষি জমিতে সার হিসাবে ব্যবহার করা হচ্ছে। এরপরে কি হচ্ছে, যে বললাম যে জলটা এবার পুরোপুরি হয়ে গেল, এবার সেটাকে নদীতে ছেড়ে দেওয়া হতে পারে, জলাশয়ে ছেড়ে দেওয়া যেতে পারে, মাছ চাষের কাছে ব্যবহৃত হতে পারে, বা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রয়োজন অনুসারে ব্যবহার হতে পারে। কেমন, এইবারে আমরা চলে আসব পরবর্তী ধাপটাতে, বায়োগ্যাস। ছবিটা দেখো ম্যাম, বলছি বায়োগ্যাসে তো অবশ্যই যাবো, তবে আমি একবার একটা কথা অবশ্যই, ডেফিনেটলি, একদম, সেটা হচ্ছে যে খুব মন দিয়ে ক্লাস হচ্ছে, সেটা খুব ভালো বিষয় এবং সবথেকে বড় কথা ভীষণ ইন্টারেস্টিং বিষয়, কারণ ম্যাম যেভাবে শুরু করলেন, আর তার থেকেও বড় কথা যেহেতু গোটা চ্যাপ্টারটা আমাদের প্রত্যেক দিনের জীবন জীবিকার সঙ্গে দৈনন্দিন জীবনের সঙ্গে প্রচন্ড টাচি প্রত্যেকটা বিষয়, মনে রাখা ভীষণ সহজ। তবে তবুও যদি তোমাদের কোনো সমস্যা হয়, যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে দেখো নিচের স্ক্রোলে সরাসরি কথা বলার জন্য ফোন নাম্বার যাচ্ছে, তোমরা ফোন করতে পারো, ম্যাম রয়েছেন। যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে অবশ্যই এই অধ্যায়ের মধ্যেই প্রশ্ন করো, তাহলে তোমাদের ক্লাসটা কম্প্যাক্ট হবে, তোমাদের বোঝাটা কম্প্যাক্ট হবে। যদি প্রশ্ন থাকে তাহলে
তাহলে তোমরা অবশ্যই সরাসরি কথা বলবার জন্য ফোন করতে পারো। আমরা অবশ্যই তোমাদের ফোনের অপেক্ষায় থাকবো, কারণ এভাবেই ক্লাসটা ফুলফিল হয়। তাই আর ডিস্টার্ব আমি মাঝখানে করবো না, তাই একেবারে সরাসরি আবার ক্লাসে চলে যাবো। চলো আমরা শুরু করছি বায়োগ্যাস। বায়োগ্যাসটা কিন্তু খুব কার্যকরী উপযোগী একটা জিনিস। আমরা জেনারেলি এখানে রান্নার জন্য এলপিজি লিকুইড পেট্রোলিয়াম গ্যাস ব্যবহার করি। দিনে দিনে বায়োগ্যাসের দাম মানে এলপিজির দামের সিলিন্ডার তোমরা যদি পেপার খুলেই দেখবে কম বেশি প্রত্যেক দিনই দেখবে যে গ্যাসের দাম বাড়লো। আজ হয়তো লেখা আছে এগুলো যে 80 টাকা বাড়লো, হয়তো দিন 15 বাদে দেখবে লেখা আছে গ্যাসের দাম 20 টাকা কমলো। গ্যাসের দাম আগে বেড়েছিল কমলো, আলটিমেটলি কিন্তু বেড়েই রইলো। এই সমস্ত ব্যাপারগুলো থাকে। তা যেহেতু আমাদের অতটা বেশি মনে রাখতে আমরা পারি না যে আগে কতটা বেড়েছিল কতটা ছিল, সেটা আমরা বুঝতে পারি না। কিন্তু এলপিজিরও কিন্তু একটা সময় কিন্তু এন্ড হবে, কারণ এগুলো হচ্ছে কি নন রিনিউয়েবল সোর্সেস। ঠিক আছে, নন রিনিউয়েবল সোর্সেস হচ্ছে এলপিজি। তা সেই ক্ষেত্রে বায়োগ্যাস কিন্তু অত্যন্ত কার্যকরী একটা উপাদান, কারণ মানুষ বা অন্যান্য জীবজন্তু যতদিন পৃথিবীতে টিকে থাকবে তাদের সেক্ষেত্রে আমরা বর্জ্য পদার্থ তাদের দেহ থেকে আমরা পাবো। এই যে বর্জ্য পদার্থগুলো আমরা তাদের দেহ থেকে পাবো, সেই বর্জ্য পদার্থগুলো দিয়েই কিন্তু বায়োগ্যাসটা তৈরি হচ্ছে। সে বায়োগ্যাসের ক্ষেত্রে আমরা দেখো বায়োগ্যাসটা যেখানে একটা ছবি আছে, একটা ছবিতে তৈরি হচ্ছে। কিভাবে তৈরি হচ্ছে আমি পরে বলছি। বায়োগ্যাসটা তৈরি হচ্ছে, সেই বায়োগ্যাসের তৈরি হবার পর যে স্লাজটা আমরা পাবো, অধক্ষেপণ পাবো, সেটা আবার জমিতে কি করতে পারি, সার হিসাবে ব্যবহার করতে পারি। বায়োগ্যাসের সাহায্যে আমরা কি হচ্ছে গ্রাম অঞ্চলে যেমন আলো জ্বালাতে পারি, রান্না করতে পারি, যে কোনো ছোটোখাটো মোটর চালাতে পারি, অনেক কিছু কাজ কিন্তু আমরা করে ফেলতে পারি বায়োগ্যাসের সাহায্যে। তা এই যে বায়োগ্যাসটা আমরা কিভাবে তৈরি করব, দেখো পরের স্লাইডে যদি আমরা যাই, প্রথমে আগে দেখি বায়োগ্যাস জেনারেলি কি হচ্ছে মিথেন। বায়োগ্যাসের প্রধান উৎস হচ্ছে মিথেন। ঠিক আছে, এই যে মিথেন, এটা মিথেন গ্যাসটা তৈরি হচ্ছে, এই যে জৈব বস্তু, সেটা জীবজন্তুর মল হতে পারে, মানুষের মলমূত্র হতে পারে, সব কিছু। এটা সাধারণত আমরা দেখতে পাই কি না মিথানোজেনিক ব্যাকটেরিয়া, অর্থাৎ মিথেন উৎপাদনকারী যে ব্যাকটেরিয়া, সেই মিথানোজেনিক ব্যাকটেরিয়ার কি হচ্ছে অবায়ুজীবী পদ্ধতিতে অর্থাৎ অক্সিজেনের অনুপস্থিতিতে কি করছে বায়োগ্যাসটা তৈরি করছে। বায়োগ্যাসের এখানে ছবিটা দেখো, এটা কিন্তু বায়োগ্যাসের একটা খুব অন্য ধরনের ছবিটা দেখো, লক্ষ্য করো ছবিটার মধ্যে সেইভাবে দেখো সবুজ রং রয়েছে, অর্থাৎ এটা কিন্তু পরিবেশকে ক্ষতি করছে না, 1 নম্বর। 2 নম্বর দেখো, একদিকে কিন্তু বায়োগ্যাস তৈরি হলে একদিকে যেমন আগুন জ্বলছে অর্থাৎ জ্বালানির সংস্থান হচ্ছে, অন্যদিকে তেমনি দেখো একটা সুন্দর দেখো গাছের মতন একটা ছবি হয়েছে, অর্থাৎ বায়োগ্যাস থেকে প্রাপ্ত উপজাত বস্তু আমরা কি করতে পারি জমিতে ব্যবহার করলে সেক্ষেত্রেও আমরা কি পাই বিভিন্ন ধরনের উন্নত ধরনের গাছের ক্ষেত্রে সারের কোনো অভাব হয় না। বায়োগ্যাসের উপাদানের মধ্যে আমরা যদি দেখি তাহলে আমি প্রথমে বললাম মিথেনটা প্রধান। মিথেন একটা দাহ্য গ্যাস, আমরা জানি মিথেন হচ্ছে 50 থেকে 70% থাকছে। কার্বন ডাইঅক্সাইড থাকছে কতটা, 30 থেকে 40%। সামান্য পরিমাণে হাইড্রোজেন থাকছে, হাইড্রোজেন সালফাইড থাকছে, আর থাকছে হচ্ছে কি নাইট্রোজেন গ্যাস। এবারে আমরা যদি দেখি যে একটা মিথেন গ্যাস বা বায়োগ্যাস কিভাবে তৈরি হচ্ছে, তাহলে দেখতে পাবে যে 3টে ধাপে বায়োগ্যাস তৈরি হয়। প্রথম ধাপে কি হয়, প্রথম ধাপে কি হচ্ছে আংশিক বায়ুজীবী ব্যাকটেরিয়ারা অক্সিজেনবিহীন বিয়োজনের দ্বারা জটিল জৈব বস্তুকে সরল যৌগে পরিণত করে, যাদের মনোমার বলে। অর্থাৎ আমাদের শরীরে জৈব বস্তুগুলো পলিমার হিসেবে আছে, সেইগুলো যখন কি হচ্ছে ডাইজেস্ট হতে অর্থাৎ পাচিত হচ্ছে, তখন সেটা পরিণত হচ্ছে সরল যৌগে, সেটাকে বলা হচ্ছে মনোমার। দ্বিতীয় ধাপে কি হচ্ছে সন্ধান পদ্ধতিতে, অর্থাৎ অক্সিজেনের অভাবে মনোমার থেকে জৈব অ্যাসিড যেমন বিউটারিক অ্যাসিড, প্রোপিওনিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড তৈরি হচ্ছে। তৃতীয় ধাপে কি হচ্ছে এই যে জৈব অ্যাসিড বিউটারিক অ্যাসিড, প্রোপিওনিক অ্যাসিড এবং অ্যাসিটিক অ্যাসিড, সেখান থেকে মিথেনটা তৈরি হচ্ছে। নিচের ছবিটাতে যদি দেখো একদম বাঁদিকে দেখো, একদম সেইখানটাতে লক্ষ্য করো যে একটা ইনলেট রয়েছে। ঠিক আছে, সেই ইনলেটের মধ্যে কি করা হয়, বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে গরু, বিভিন্ন ধরনের গবাদি পশু, গরু, মহিষ, ছাগল বা এদের যে মলটাকে নিয়ে এসে সেখানে জমা করা হয় এবং একটা জল দিয়ে ঘেটে কি করা হয় নিচের এই ট্যাঙ্কে পাঠানো হয়। সেই ট্যাঙ্কে যাবার পর সেখানে কি হচ্ছে তাদের বিয়োজন ঘটছে, কারণ ট্যাঙ্কে দেখো একটা দুটো ভাগ আছে। প্রথম দিকটা ট্যাঙ্কে কিছুটা কিন্তু অক্সিজেন আসতে পারে, কারণ ওটা হচ্ছে বাইরের পরিবেশের সঙ্গে যুক্ত, কিন্তু সেখান থেকে সেটা যখন ডান দিকের ট্যাঙ্কে চলে যায়, সেখানে গিয়ে দ্বিতীয় ধাপে কিন্তু সন্ধান পদ্ধতিতে সম্পূর্ণ অক্সিজেনবিহীন বিয়োজনটা সেখানে কিন্তু ঘটে। এইবারে ওপরে দেখো একটা গ্যাস ট্যাঙ্ক রয়েছে,
ঠিক আছে, উপরে দেখো একটা হচ্ছে গ্যাস ট্যাঙ্ক। এই গ্যাস ট্যাঙ্কটা কিন্তু দু ধরনের হতে পারে, একটা ফিক্সড হতে পারে, একটা হচ্ছে ফ্লোটিং হতে পারে। আগে ফ্লোটিং ব্যবহার করা হতো, এবার গ্যাসের পরিমাণ যদি বেড়ে যেত জিনিসটা কিন্তু কি হতো, গ্যাস বাইরে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। এখন পুরোপুরি কিন্তু ফিক্সড হিসাবে এটাকে ব্যবহার করা হয়। এই গ্যাসের এখান থেকে কি হচ্ছে, একটা গ্যাস বাইরে বার করে নেবার জন্য একটা কি থাকছে, আউটলেট থাকছে, মানে গ্যাসের আউটলেট থাকছে। আর এইখানে থাকছে হচ্ছে একটা ওভারফ্লো ট্যাঙ্ক, যেখানে হচ্ছে কি সমস্ত জিনিসগুলো কি হচ্ছে, যে সমস্ত জিনিসগুলো এক্সেস হচ্ছে সেগুলো বেরিয়ে আসছে। আর নিচে থাকা বেরিয়ে আসছে যে জিনিসগুলো, সেগুলোকে কিন্তু আমরা চাষের জমিতে ব্যবহার করে থাকছি। এইটা হচ্ছে আমাদের চলে গেল হচ্ছে বায়োগ্যাসে। এবারে বায়োগ্যাস যে আমরা তৈরি করব, বায়োগ্যাসের কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। বায়োগ্যাসের যে সুবিধা হচ্ছে সেটা হচ্ছে শক্তি, কেমন শক্তি ও সারের উৎস হিসাবে কিন্তু এটা কাজ করে, পরিবেশ দূষণ ঘটায় না। বরঞ্চ জৈব বস্তুগুলো পরিবেশে থাকলে দূষণ হতো, কিন্তু বায়োগ্যাস তৈরি হওয়ার ফলে পরিবেশ দূষিত হচ্ছে না, দুর্গন্ধের সৃষ্টি হচ্ছে না, অর্থনৈতিকভাবে উপযোগী, পরোক্ষভাবে গ্রিনহাউস গ্যাসের ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করে। খুব ভালোভাবে ভেবে দেখো, মিথেন, কার্বন ডাইঅক্সাইড, এগুলো সব গ্রিনহাউস গ্যাস, তো এগুলোর প্রভাব থেকে রক্ষা করছে। গ্যাসটা তো আমরা জ্বালিয়েই ফেলছি। অসুবিধাটা কি হচ্ছে, পর্যাপ্ত জৈব বস্তুর অভাব। বর্ষাকালে তুমি কিন্তু জৈব বস্তু ঠিকঠাকভাবে নাও পেতে পারো। উন্নত প্রযুক্তির অভাব, অর্থাৎ কোনো একটা গ্রামাঞ্চলে একটা বড় জায়গায় যদি একটা বায়োগ্যাস প্ল্যান্ট করতে যাও, তাহলে সেখানে কিন্তু আরও বেশি উন্নত প্রযুক্তি লাগবে, সেই প্রযুক্তিটার কিন্তু অভাব। আর বড় প্ল্যান্ট তৈরি করতে গেলে সেটা খরচ সাপেক্ষ। ভারতবর্ষে সাধারণত আমরা দেখে থাকি ICAR, ঠিক আছে, কেমন ICAR এই সংস্থা এবং খাদি গ্রামোদ্যোগ ব্যাপার সমবায় সমিতি, এরা কি করছে, ভারতবর্ষে বিভিন্ন জায়গায় তৈরি করছে কি না বায়োগ্যাস প্ল্যান্ট। নেক্সট আমরা যদি চলে আসি, তাহলে চলে আসব জৈব নিয়ন্ত্রণ। জৈব নিয়ন্ত্রণ বা বায়োলজিক্যাল কন্ট্রোল, সেখানেও আমরা দেখতে পাবো যে বিভিন্ন ধরনের আমরা জীব দিয়ে আর একটা জীবকে মেরে ফেলছি। দেখো, তোমরা ক্লাস 10-এ পড়েছো, ক্লাস 12-এও তোমরা পড়েছো, জানো, সেটা হচ্ছে DDT, বায়োম্যাগনিফিকেশন। এই টার্মগুলো কিন্তু পরিচিত। বায়োম্যাগনিফিকেশন, বায়ো অ্যাকুমুলেশন। DDT কি, একটা কীটনাশক। জমিতে কি হচ্ছে, কীটপতঙ্গ মারার জন্য আমরা স্প্রে করে দিচ্ছি, তারপর সেটা জলে ধুয়ে খাদ্য শৃঙ্খলে প্রবেশ করছে, আর খাদ্য শৃঙ্খলের মাধ্যমে প্রত্যেকটা ধাপে ধাপে ইচ ট্রপিক লেভেলে কি হচ্ছে, সেটা জীবের দেহে সঞ্চিত হচ্ছে, এবং আলটিমেটলি যে কাজটা করছে সেটা হচ্ছে জীবের দেহে সঞ্চয়টা তার অনেক বেড়ে যাচ্ছে। তাহলে এবং সের ফলে কী হচ্ছে, ক্ষতি হচ্ছে। কিন্তু আমরা জমিতে, চাষের জমিতে যে সমস্ত ক্ষতিকারক কীটপতঙ্গ আছে, সেই ক্ষতিকারক কীটপতঙ্গগুলোকে যদি আমরা অন্য কোনো জীব দিয়ে মেরে ফেলি, অর্থাৎ খাদ্যের সম্পর্কের ভিত্তিতে যদি আমরা মেরে ফেলতে পারি, তাহলে পরিবেশ আমাদের দূষণ হবে না। অর্থাৎ একটা জীব দিয়ে আর একটা জীবকে মেরে ফেলাকে বলা হয়ে থাকে কি জৈব নিয়ন্ত্রণ বা বায়োলজিক্যাল কন্ট্রোল বা বায়ো কন্ট্রোল। ছবিটা নিচের বাঁদিকের ছবিটা দেখো, এই পোকাটা কিন্তু খুব পরিচিত পোকা। আমি কলকাতা শহরে থেকেই আমি যদি এই পোকাটা দেখতে পাই, তাহলে একটুখানি কলকাতা শহর বা শহরতলির বা এই সমস্ত জায়গাতে যারা থাকছে তারা এই পোকাটা দেখতে পাবে। এটা হচ্ছে লেডি বার্ড বিটল। এটা হচ্ছে অ্যাফিড জাতীয় পতঙ্গকে খেয়ে নেয়। অ্যাফিড কিন্তু গাছের প্রচণ্ড ক্ষতি করে। ডান দিকের ছবিটাতে দেখে একটা পতঙ্গকে মেরে ফেলা হয়েছে। কিভাবে মেরে ফেলা হয়েছে, তাকে মারার জন্য আমরা অণুজীব হিসাবে ব্যাকটেরিয়া ব্যবহার করতে পারি, ভাইরাস ব্যবহার করতে পারি, ফাঙ্গাস ব্যবহার করতে পারি, আবার কোনো গাছের নির্যাস ব্যবহার করতে পারি। দেখো, আমরা বাড়িতে মশা টশা তাড়ানোর জন্য আমরা সিট্রোনেলা বলে একটা অয়েল ব্যবহার করি, যেটা ইউক্যালিপটাস গাছ থেকে তৈরি হয়, কেমন। আবার নিম গাছের পাতা, নিম গাছের মধ্যে থাকে অ্যাজাডিরিকটাস বা অ্যাজাডিরিকটিন, সেইটা থেকে আমরা কি করতে পারি, সেটা আমাদের কী হয়, বিভিন্ন ধরনের রোগ জীবাণু, কীট পতঙ্গ এগুলোকে কিন্তু মেরে ফেলতে পারে। তাহলে এই যে জৈব নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস, নিমাটোড ইত্যাদি উদ্ভিদের নির্যাস হিসেবে ব্যবহার করা হয়। যেহেতু এগুলো পেস্ট মানে অর্থনৈতিকভাবে আমাদের গুরুত্বপূর্ণ যে সমস্ত ফসল সেগুলোকে নষ্ট করে যারা, তাদেরকে আমরা বলি পেস্ট। এই পেস্টগুলো অর্থাৎ চাষের জমিকে ক্ষতিকারক যে সমস্ত পদার্থগুলো আছে তাদেরকে নষ্ট করতে গেলে আমরা পেস্টিসাইড বা কীটনাশক ব্যবহার করি। যেমন যে বললাম যে DDTর কথা, DDT, BHC, এলড্রিন, এগুলো সবই কী হচ্ছে,
এগুলো হচ্ছে নন বায়োডিগ্রেডেবল জৈব অভঙ্গুর পদার্থ, ফলে বায়োম্যাগনিফিকেশন ঘটাবে। তাহলে সেইগুলোকে মারতে গেলে আমাদের কি করতে হবে? বায়োপেস্টিসাইড ইউজ করতে হবে। আমরা দেখি নেক্সট স্লাইডে বায়োপেস্টিসাইড সম্পর্কে কি আছে। বায়োপেস্টিসাইডস হচ্ছে কীটনাশক ব্যবহার, রাসায়নিক কীটনাশক পেস্টিসাইড ব্যবহার না করে বায়োলজিক্যালি, যেমন আমি এক্ষুনি দেখালাম লেডিবার্ড বেটল হতে পারে বা নিমাটোড হতে পারে বা ম্যান্টিয়াস হতে পারে ইত্যাদির সাহায্যে কিন্তু আমরা কোনো জীবকে যখন কী করছি নিয়ন্ত্রণ করছি তখন সেটাকে আমরা বলছি বায়োপেস্টিসাইড। কেমন? সেটা আমি বললাম, এক্ষুনি আমি নাম বললাম যে অ্যাফিডকে ধ্বংস করার জন্য আমরা ব্যবহার করছি লেডিবার্ড বেটল, কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন প্যারাসাইট ব্যবহার করে, মানে পরজীবী পদার্থকে আমরা ব্যবহার করে থাকি। চাষের জমিতে আমরা চাষ যখন করি সেখানে কিছু আগাছা হয়। আগাছা কথাটা তোমরা সবাই শুনেছো। নেক্সট স্লাইডে আমরা যদি যাই তাহলে আমরা আগাছার কথা চলে আসব। আগাছার কথা তোমরা শুনেছো। সেই আগাছাগুলোকে বলা হয়, আগাছাগুলোকে নষ্ট করার জন্য যেগুলোকে ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় হার্বিসাইড। যদি আমরা কোনো বায়োলজিক্যাল অর্থাৎ বায়োলজিক্যালি অর্থাৎ জৈব হার্বিসাইড ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে আমরা বলবো কি না বায়ো হার্বিসাইড। পৃথিবীতে প্রথম আবিষ্কৃত বায়ো হার্বিসাইডটা হলো কি না ডিভাইন, নামটা কিন্তু মনে রাখবে। কেমন? পরীক্ষার সময় অনেক সময় কোশ্চেনটা আসে। তা এই ডিভাইন কিন্তু প্রথম আবিষ্কৃত বায়ো হার্বিসাইড। এখন প্রশ্ন হচ্ছে হার্বিসাইড বলতে গেলে ম্যাডাম ওই যে হার্বস কথাটা বলছেন, আগাছা কি? দেখবে জমিতে এক ধরনের গাছ, পার্থেনিয়াম নাম জানো তোমরা? পার্থেনিয়াম, ক্যারট গ্রাস মানে গাজর ঘাস, বাংলা করলে হয় গাজর ঘাস, আমরা ক্যারট গ্রাসই পড়েছি। মুথা ঘাস, ঠিক আছে? এই সমস্তগুলো এগুলো হচ্ছে সব কি হচ্ছে না উইডস। তুমি নিশ্চয়ই চাইবে না তোমার চাষের জমিতে তুমি যা সার দেবে জল দেবে তার কিছুটা অন্য কেউ নিয়ে যাক, আগাছা নিয়ে যাক, সেই জন্য আগাছা দমন করা কিন্তু খুব জরুরি হয়ে থাকে। ডিভাইন হচ্ছে প্রথম আবিষ্কৃত বায়ো হার্বিসাইড যেটা ফাইটোপ্তেরা পালমিভোরা, ফাইটোপ্তেরা পালমিভোরা নামক ছত্রাক থেকে তৈরি করা হয়। তোমরা ফাইটোপ্তেরা নামটা পড়লে সঙ্গে সঙ্গে জেনারেলি আমাদের প্রতিবর্ত ক্রিয়া রিফ্লেক্সে চলে আসে ফাইটোপ্তেরা ইনফেস্ট্যান্স, ঠিক আছে? ফাইটোপ্তেরা ইনফেস্ট্যান্স কি হচ্ছে আলুর রোগ সৃষ্টিতে সাহায্য করে, কিন্তু আমরা এখন পড়ছি ফাইটোপ্তেরা পালমিভোরা। এই ফাইটোপ্তেরা পালমিভোরার যে ক্ল্যামাইডোস্পোর মানে একটা ছত্রাক, তো তার প্রজননের জন্য কি রেণু উৎপন্ন হয়, রেণুটা হচ্ছে ক্ল্যামাইডোস্পোর, সেই ক্ল্যামাইডোস্পোর থেকে তৈরি করা হচ্ছে। প্রথম এটা ব্যবহার করা হয় যে সমস্ত কি হয় সিট্রাস অর্চার্ড মানে লেবু বাগিচা, সেখানে কমলা লেবু হতে পারে, সাধারণ লেবু হতে পারে, মৌসুম্বি লেবু হতে পারে, অর্থাৎ সিট্রাস অর্চার্ড মানে কমলা লেবুর মানে লেবু উদ্যান মানে লেবু বাগিচা যেখানে হচ্ছে সেখানে মোরেনিয়া ওডোরনাটা, ঠিক আছে, ওডোরাটা নামক একটা কি হতো না একটা ওই কি বেশ বলে লতানে গাছ জন্মাতো। সেই লতানে গাছটা এই লেবু গাছগুলোকে ভীষণ রকমভাবে নষ্ট করত। সেইগুলোকে নষ্ট করতে এই ডিভাইন হার্বিসাইডটা ব্যবহার করা হয়। এছাড়া কলিগো আর একটা হার্বিসাইড সেটাও হচ্ছে ব্যবহার করা হয়, যেটা হচ্ছে কি না কলিটোট্রিকাম, কলিটোট্রিকাম নামক ছত্রাকের কনিডিয়া থেকে তৈরি হয়। অনেক সময় দেখবে চাষের জমিতে দেখবে ছোট ছোট চ্যাপ্টা চ্যাপ্টা পাতা ক্যাকটাস জন্মায়, ওই ক্যাকটাসগুলোও কিন্তু ক্ষতিকারক। ওই ক্যাকটাসগুলোকে মারার জন্যে ক্যাকটোব্লাস্টিস মারার জন্য কী হচ্ছে ক্যাকটোব্লাস্টিস ক্যাকটোরিয়াম, ক্যাকটোব্লাস্টিস ক্যাকটোরিয়াম এই নামক একটা পতঙ্গের লার্ভা ব্যবহার করা হয়। এই পতঙ্গের লার্ভাটা কি করে ক্যাকটাসের পাতার ভেতরে গিয়ে পুরোটাকে কি করে দেয় নষ্ট করে, ক্যাকটাসেরটাকে নষ্ট করে দেয়, মেরে ফেলে। প্রাকৃতিক কিছু কীটনাশক যেটাকে আমরা বলছি, যেটাকে বলছি বায়ো হার্বিসাইড, ঠিক আছে, আমরা তো কিছু বাইরে থেকে তৈরি করছি। তা প্রাকৃতিক কীটনাশক আমরা দেখো ব্যাসিলাস থুরিনজেনেসিস, তোমরা যদি বায়োটেকনোলজিটা থাকতে সিলেবাস রিভাইজড হওয়ার আগে তোমরা যদি কেউ বায়োটেকনোলজিটা যদি পড়ে থাকো, আর যদি সিলেবাস রিভাইজড হয়ে গেছে বলে বায়োটেকনোলজিটা কেউ যদি না পড়ে থাকো, তাহলেও আমি বলবো পরীক্ষার পরে বায়োটেকনোলজির পোর্শনটা কিন্তু অবশ্যই একবার পড়ো, ভীষণ ইন্টারেস্টিং গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, নতুন জিনিস শেখা যায়। সেখানে ব্যাসিলাস থুরিনজেনেসিস নামক একটা ব্যাকটেরিয়ার কথা পাবে। ব্যাসিলাস থুরিনজেনেসিস হচ্ছে এমন একটা ব্যাকটেরিয়া, সেই গাছে তার দেহে কী থাকে CRY প্রোটিন থাকে। এই CRY প্রোটিনটা যদি ব্যাকটেরিয়া স্পোরের মাধ্যমে যদি গাছের উপরে স্প্রে করে দেওয়া হয়, আর সেটা যদি সেখানে যদি কোনো পতঙ্গে প্রজাপতি বা অন্য কোনো পতঙ্গের লার্ভা যদি সেটা খায়, তাহলে লার্ভার শরীরে গিয়ে এই স্পোরগুলো থেকে কি করে ব্যাকটেরিয়া ব্যাসিলাস থুরিনজেনেসিস ডেভেলপ করে, এবং সেই ব্যাসিলাস থুরিনজেনেসিস কী করে ওই লার্ভারটাকে কি করা হয় তার দিকে মেরে ফেলে।
তাহলে প্রাকৃতিকভাবে কি হবে, পরিবেশের ক্ষতি হলো না। ব্যাসিলাস থুরিনজেনেসিস কিন্তু মানুষের কোনো ক্ষতি করছে না, কিন্তু পোকাটাকে মেরে ফেলছে। অর্থাৎ পরিবেশ, ইকোসিস্টেম, বাস্তুতন্ত্র সব কিছুই কিন্তু সুস্থ থাকলো। অর্থাৎ খাদ্য খাদকের ভিত্তিতে একে অপরের সঙ্গে কিন্তু আমরা কি করছি, লড়াই করিয়ে দিয়ে আমরা কিছু সবাই উপকৃত হচ্ছি। নেক্সট যদি আমরা চলে আসি ব্যাসিলাস থুরিনজেনেসিসের পর আমরা যদি চলে আসি, তাহলে আমরা দেখতে পাবো চন্দ্রমল্লিকা গাছ। তোমরা সবাই যে চন্দ্রমল্লিকা ফুল তোমরা সবাই জানো, সেই চন্দ্রমল্লিকা ফুলের গাছ থেকে পাইরিথ্রাম সিনেরিন, নিম গাছ থেকে অ্যাজাডিরেকটিন, তামাক গাছ থেকে নিকোটিন, এই যে নামগুলো আমরা বললাম, এগুলো কিন্তু সবগুলো হচ্ছে অ্যালকালয়েডস বা উপক্ষার। এই অ্যালকালয়েডস বা উপক্ষারগুলো কি হচ্ছে, 200-রও বেশি বিভিন্ন ধরনের পতঙ্গ, মানে ইনসেক্টস, নিমাটোডস, মাইটস, এগুলোকে নষ্ট করে দেয়। কারণ এরা গাছের ওপরে নির্ভর করে বেঁচে থাকে, তো তাই এরা গাছের ক্ষতি করে, তাই এদেরকে কি হচ্ছে, এগুলো ব্যবহার করে নষ্ট করে দেওয়া হয়। ট্রাইকোডার্মা নামক একটা ছত্রাক, ট্রাইকোডার্মা নামক একটা ছত্রাক কি করছে, বিভিন্ন উদ্ভিদের রোগ নিরাময় ব্যবহার করা হচ্ছে। আর একটা যেটা আছে সেটা হচ্ছে ব্যাকুলোভাইরাস। ব্যাকুলোভাইরাস হচ্ছে নিউক্লিয় পলিহেড্রোগোত্রীয় ভাইরাস, যেটা মানুষ বা পরিবেশে অন্যান্য কোনো প্রাণীকে কিন্তু নষ্ট করে না, কিন্তু পতঙ্গ সহ বিভিন্ন আর্থ্রোপোডদের মেরে ফেলে, যার ফলে কি হয়, গাছ বা অন্যান্য জিনিসপত্রগুলো কি হচ্ছে, রক্ষা পাচ্ছে। তোমরা গাম্বুসিয়া বা গাপ্পি মাছের নাম শুনেছ? মশার লার্ভা, যেখানে জল জমে দেবে, টিভিতে বা রেডিওতে সব জায়গায় বিজ্ঞাপন দেয়, জল জমতে দেবেন না, জমা জলে মশা, পরিষ্কার জমা জলে মশা ডিম পাড়ে, তাই জল জমতে দেবেন না, সবসময় জিনিসপত্র পরিষ্কার রাখুন, এই কথাগুলো তোমরা প্রত্যেকে শুনেছ। সেই জমা জল যেখানে থাকে, দেখো একটা ঝর্ণা যেখানে থাকছে, সেখানে একটা কৃত্রিম ঝর্ণার জল তো সবসময় পরিষ্কার করা যেতে পারে না, তা সেই জন্য সেইখানে কী হয়, গাম্বুসিয়া বা গাপ্পি মাছ ছাড়া যারা কী করে, মশার লার্ভাটাকে খেয়ে ফেলে। আর উপরে তো দেখা একটা লেডিবার্ড বেটলের ছবি তো দেওয়াই আছে, যারা কি করছে, আমি প্রথমেই বলেছিলাম, অ্যাফিড জাতীয় পতঙ্গকে খেয়ে নেয়। তাহলে এই হচ্ছে আমাদের পুরো ব্যাপারটা হচ্ছে কি বায়ো কন্ট্রোল। কেমন, এই নামগুলো কিন্তু মনে রাখবে, এই নামগুলো কিন্তু জেনারেলি পরীক্ষার ক্ষেত্রে এসে থাকে। আর লাস্ট যে অংশটাতে আসছে সেটা হচ্ছে জীবজ সার বা বায়ো ফার্টিলাইজার। জীবজ সার বা বায়ো ফার্টিলাইজারকে নিয়ে আমি খুব ছোট্ট করে সংক্ষেপে বলবো, তার কারণ হচ্ছে এই অংশটা থেকে 2020 সালে প্রশ্ন এসছে। আর রিভাইজড সিলেবাস অনুযায়ী বলা হচ্ছে যে যে অংশটা থেকে প্রশ্ন এসে গেছে সেই অংশটা থেকে এবছর 2021-এ কোনো প্রশ্ন দেওয়া হবে না। অর্থাৎ একটা চ্যাপ্টার আমাদের বাদ গেছে, কিন্তু আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের অনেক সিলেবাসে অনেকটাই কিন্তু রিভাইজড হয়েছে। কেমন, অর্থাৎ যে অংশটা, হ্যাঁ, কারণ জেনারেলি আমরা কি করি, আমরা যখন পড়াশোনা করি আমরা ধরে নিই যে এবছরে যে সিলেবাসটা বড় থাকে, এবছরে যে কোশ্চেনটা আসছে সামনের বছর আসে না, আসার সম্ভাবনাটা বেশি, কিন্তু এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল ছিল না যে আসবেই না, কিন্তু এবছরে কিন্তু এটা সরাসরি ডিক্লেয়ার্ড। কেমন, অর্থাৎ যে কোশ্চেনটা আমাদের লাস্ট ইয়ারে এসছে সেই অংশটা আর এই বছরে আসবে না, সেক্ষেত্রে সিলেবাসটা অনেকটা ছোট, আরো অনেকটা আয়ত্তের মধ্যে যাতে চলে আসে। সেই জন্য আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে আমাদের একটা ইউনিট মিন্স হচ্ছে একটা চ্যাপ্টার বাদ গেছে, বায়োটেকনোলজি চ্যাপ্টার, আলটিমেটলি কিন্তু ভেতর থেকে অনেক কিছু বাদ গেছে, অংশ বাদ গেছে। 11 এর সিলেবাসের ক্ষেত্রে আমাদের কি করা হয়েছে, অধ্যায়ের ভেতর থেকে অংশ ধরে ধরে বাদ গেছে, সেখানে কোনো অধ্যায় নেই, সেখানে সবকটা অধ্যায় আছে, কিন্তু বেসিক কিছু জিনিস বাদ গেছে। তা সেই জন্য বায়ো ফার্টিলাইজারটা এসে গিয়েছিল, তা কিন্তু বায়ো ফার্টিলাইজার এসে গেলেও সেখানে আমি তবুও তোমাদেরকে একটুখানি আমি জাস্ট বলে দেবো, বায়ো ফার্টিলাইজার মানে হচ্ছে জৈব সার। সাধারণত নাইট্রোজেন হচ্ছে আমাদের উদ্ভিদের বৃদ্ধির জন্য খুব গুরুত্বপূর্ণ, নাইট্রোজেন, পটাশ এবং আর একটা হচ্ছে তোমার ফসফেট, অর্থাৎ NPK, N ফর নাইট্রোজেন, K ফর পটাশিয়াম, P ফর ফসফরাস, এই তিনটে ব্যবহার হয়। তার মধ্যে ফসফরাস মাটিতে যে ফসফরাস থাকে সেটা সহজে উদ্ভিদ নিতে পারে না, সেক্ষেত্রে ব্যাকটেরিয়া এবং ছত্রাক যেমন ব্যাসিলাস ব্যাকটেরিয়া এবং পেনিসিলিয়াম অ্যাসপারজিলাস ইত্যাদি ছত্রাক হচ্ছে কী করে, ফসফরাসটাকে মাটি থেকে গ্রহণ করতে সাহায্য করে। নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া তোমরা তো ক্লাস 10-এও পড়েছো, ক্লাস 11-এও পড়েছো। 11-এর ক্ষেত্রে সেখানে দেখেছিলে স্বাধীনজীবী ব্যাকটেরিয়া অ্যাজোটোব্যাক্টার, ক্লস্ট্রিডিয়াম, অ্যানাবেনা, নস্টক পড়েছিলেন। মিথোজীবী ব্যাকটেরিয়া হচ্ছে রাইজোবিয়াম পড়েছে, যেটা হচ্ছে মটর গাছের মূলের অর্বুদে থাকে। আর একটা হচ্ছে অ্যাজোস্পাইরিলাম, সেটা সহযোগী ব্যাকটেরিয়া। এরা কী করে, মাটির নাইট্রোজেনকে উদ্ভিদকে নিতে সাহায্য করে, বায়ুমণ্ডলে যে নাইট্রোজেন আছে সেটাকে মাটিতে আবদ্ধ করে, তারপর সেখান থেকে কী করে উদ্ভিদ যাতে সেটা গ্রহণ করতে পারে তাতে সাহায্য করে। আর একটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে মাইকোরাইজা। মাইকোরাইজা ইনফ্যাক্ট হচ্ছে ছত্রাক, উদ্ভিদের মূলে বসবাসকারী ছত্রাক। এরা কী করে, উদ্ভিদকে
মাটি থেকে বিভিন্ন খনিজ মৌল শোষণে সাহায্য করে, আর পরিবর্তে এরা উদ্ভিদের কাছ থেকে আশ্রয় এবং অন্যান্য পুষ্টিদ্রব্য পেয়ে থাকে। কারণ ছত্রাকের দিয়ে ক্লোরোফিল থাকে না, তাই ছত্রাক খাদ্য তৈরি করতে পারে না। সেক্ষেত্রে একদমই দেয়, একদম, আরে একটা মিনিট আমার জাস্ট লাগবে। আর এক্ষেত্রে আমরা দু ধরনের আমরা মাইক্রোরাইজার দেখি, একটা হচ্ছে একটোমাইক্রোরাইজার, একটা হচ্ছে এন্ডোমাইক্রোরাইজার। এন্ডোমাইক্রোরাইজার কাছে দেখতে পাই কি আরবাসকুলার মাইক্রোরাইজার, যেখান থেকে গ্লোমাস ছত্রাক ব্যবহার করা হয়। আর একটোমাইক্রোরাইজার ক্ষেত্রে যেটা বাইরে হয়, সেক্ষেত্রে আমরা দেখতে পাই বলিটাস আর ল্যাকারিয়া। এই দু ধরনের আমরা ভাইরাসকে, এই ছত্রাককে আমরা কিন্তু মাইক্রোরাইজার হিসেবে ব্যবহার করে থাকি। কেমন? বেশ, যেহেতু ক্লাস আজকে এখানেই শেষ করতে হচ্ছে, তোমরা ভীষণ ভালো থেকো, এডুকেশন অনলাইনে নজর থাকুক। ম্যামকে অনেক ধন্যবাদ জানাবো আমাদেরকে এতটা কোয়ালিটি টাইম দেওয়ার জন্য, এবং অবশ্যই আপনাদের সকলকে ধন্যবাদ জানাবো। এখন এ পর্যন্তই, নমস্কার।